যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। সমাপ্ত শব্দের অর্থ হচ্ছে শেষ হওয়া, তবে অনেক ক্ষেত্রে এই সমাপ্ত মানে শেষ হয়ে যাওয়া নয়। অনেক ক্ষেত্রে এই সমাপ্ত মানে হচ্ছে কোনো বিষয়ের আবার নতুন করে সূচনা হওয়া। অনেক ক্ষেত্রে সমাপ্ত থেকে কিছু কিছু বিষয়ের নতুন সূচনা ঘটে। কি সেই নতুন সূচনা? কেনই বা ঘটল সমাপ্ত থেকে নতুন কিছুর সূচনা? আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে সমাপ্ত থেকে নতুন সূচনা এমন একটি ঘটনা নিয়ে। ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। তো চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনার গহীনে। প্রিয় লিসেনার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে এপিসোড 190 প্রচারিত হওয়া জিন হুজুর নামক ঘটনাটির কথা। সেই ঘটনাটির মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন আমি সহ আমার পুরো পরিবার কি এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলাম। বিশেষ করে আমার মার সাথে অনেক সমস্যা হয়েছিল। জিন হুজুরের মাধ্যমে আমরা সেই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছিলাম। জিন হুজুর আমার মার 3 দিন রুকাইয়া করেছিলেন। এরপর আমার মা সুস্থ হয়েছিলেন, সেই সাথে পুরো ঘটনাটির সমাপ্তি ঘটিয়েছিলেন। প্রিয় লিসেনার, সত্যি কি সেই ঘটনার সমাপ্তি সেখানে ঘটেছিল? এই প্রশ্নটির উত্তর হচ্ছে না। সেই ঘটনার সমাপ্তি শুধুমাত্র সাময়িক কিছু সময়ের জন্য ঘটেছিল। তবে আমি গত ঘটনা শেষে কেন বললাম যে জিন হুজুরের রুকাইয়া করার পর আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনার সমাপ্তি ঘটেছিল? কারণ হুজুরের রুকাইয়া করার পর প্রায় 8 মাস আমার সাথে বা আমার পুরো পরিবারের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তাই আমি ধরেই নিয়েছিলাম যে এই ঘটনার সমাপ্তি ঘটেছিল। কিন্তু আমার এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে বিগত 3 মাস যাবৎ আমাদের সাথে শুরু হয় আরো নতুন করে কিছু অস্বাভাবিক ঘটনা। প্রিয় লিসেনার্স, এপিসোড 190 ঘটনাটি প্রচার হওয়ার পর আপনারা অনেকে আমার কাছে জিন হুজুরের নাম্বার চেয়েছিলেন, কিন্তু আমি সবাইকে জিন হুজুরের নাম্বার দেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে তিনি রুকাইয়া করা ছেড়ে দিয়েছেন। কেন রুকাইয়া করা ছেড়ে দিয়েছেন? এই প্রশ্নের উত্তর আপনারা এই ঘটনাটির মাধ্যমে জানতে পারবেন। ঘটনার সূত্রপাত ঘটে 2023 সালের জুন মাসে। আমি সন্ধ্যার সময় অন্য দিনগুলোর মতো পড়ার টেবিলে পড়তে বসেছি। এমন সময় আমার কানে ভেসে আসে কিছু অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কেউ যেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমার মনে হয় আমার কানের মধ্যে কেউ ফুঁ দিচ্ছে। যখনই আমি পড়ায় গভীরভাবে মনোযোগ দিতে যাব, ঠিক তখনই এমনটা শুরু হয়ে যায়। যাই হোক, এসবের কিছুক্ষণ পর শুরু হয় আমার তীব্র মাথা ব্যথা। মনে হচ্ছে কেউ আমার মাথায় কোনো কিছু দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলছে। মাথায় তীব্র ব্যথা শুরু হওয়ার জন্য আমি সাথে সাথেই পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 10 মিনিটের মধ্যে আমার মাথা ব্যথা এক নিমেষে একদম ঠিক হয়ে যায়, কোনো প্রকার ওষুধ খাওয়া ছাড়া। এই ঘটনাটা সেদিন আমাকে অনেক ভাবিয়ে তোলে। পড়তে বসেছি, এমন সময় কানের কাছে বিভিন্ন ফিসফাস শব্দ, আবার হঠাৎ তীব্র মাথা ব্যথা। হঠাৎ কেন এমন হলো? যাই হোক, এর পর দিন আমি সকাল 10টার দিকে আবার পড়তে বসি। 5 মিনিট পড়তে বসেছি, এমন সময় গতকালের মতো আবার শুরু হয় কানের কাছে ফিসফাস। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গতকালের মতন তীব্র মাথা ব্যথা। সাথে সাথেই আমি পড়ার টেবিল থেকে উঠে পড়ি। পড়ার টেবিল থেকে ওঠার 5 থেকে 7 মিনিটের মধ্যে মাথা ব্যথা এক নিমেষে উধাও হয়ে যায়। এভাবে অতিবাহিত হয়ে যায় 3 দিন। এরপর থেকে প্রতিদিন, হোক সেটা সকাল বা বিকেল অথবা রাত, যখনই আমি পড়তে বসি ঠিক তখনই শুরু হয়ে যায় আমার কানের কাছে সেই ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরেই তীব্র মাথা ব্যথা। আমি এসবের জন্য আর পড়তে বসতে পারছিলাম না। সামনে অগাস্টের 17 তারিখ থেকে আমার এইচএসসি এক্সাম।
এক্সামের আগে কি সব অদ্ভুত ঘটনা শুরু হলো আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, এই সমস্যার পাশাপাশি শুরু হয় আরো একটি অস্বাভাবিক ঘটনা। দিনটি ছিল রবিবার। সকালে স্বাভাবিকভাবে আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। দেয়াল ঘড়ির দিকে তাকাতেই আমি বেশ অবাক হয়ে যাই। ঘড়িতে দুপুর 2:20 বাজে। আমি কলেজ না গিয়ে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি। মা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল না কেন? এসব ভাবতে ভাবতে আমি দৌড়ে মার কাছে যাই এবং বলি, মা, আজকে সকালে আমাকে ঘুম থেকে জাগালে না কেন? আমার এমন প্রশ্ন শুনে মা একদম রেগে যান এবং বলেন, সকালে তোকে কতবার জাগানোর চেষ্টা করেছি তুই জানিস? কতভাবে তোকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুই ঘুম থেকে উঠলেই না। অজ্ঞানের মতো ঘুমাচ্ছিলি তুই। সারা রাত ফোন চালালে সকালে ঘুম থেকে উঠতে পারবি না, এটাই তো স্বাভাবিক। এখন আবার আমাকে বলতে এসেছিস আমি কেন জাগালাম না তোকে? মার মুখে এমন কথা শুনে আমি আরো অবাক হয়ে যাই। মা আমাকে এতবার জাগানোর চেষ্টা করলেন, এরপরে আমি ঘুম থেকে উঠতে পারলাম না কেন? আর গতকাল রাতে আমি 10টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপরও আজকে আমার ঘুম ভাঙলো 2টা নাগাদ। কি হচ্ছে এসব? আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, ওই দিনটা ভালোই ভালোই কেটে যায়, কিন্তু আমি পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার জন্য পড়ার টেবিলে বসলেই কানের কাছে ফিস ফিস শব্দ এবং কিছুক্ষণ পরে তীব্র মাথা ব্যথা। পড়া ছেড়ে উঠে পড়লেই কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা গায়েব। যাই হোক, ওই রাতে যথারীতি আমি খাবার খেয়ে রাত 11টা নাগাদ ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ করে স্বাভাবিকভাবে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমার চোখ যায় আমার রুমের দরজার দিকে। আমি আঁতকে উঠি। আমার রুমের টেবিল ল্যাম্পের স্বচ্ছ আলোয় আমি দেখতে পাই দরজার সামনে কালো জমাট বাঁধানো ধোয়ার ন্যায় মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমি বিছানায় উঠে বসি। তখনও সেই জিনিসটা আমার দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে আছে। আমি কিছু করতেই পারছিলাম না, বুঝতেই পারছিলাম না। এমন সময় হঠাৎ করে আমার পুরো শরীর একদম নিস্তেজ হয়ে যায়। আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে শুরু করে। এমন সময় হঠাৎ আমি পেটে তীব্র একটা ব্যথা অনুভব করি। মনে হয় আমার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভেঙে যেতেই আমি দেয়াল ঘড়ির দিকে তাকাই। ঘড়িতে দুপুর 2:30 বাজে। এসব হচ্ছেটা কি আমার সাথে? গতকাল রাতে ওটা কি দেখলাম? এসব ভাবতে ভাবতে আমি দৌড় মেরে মার কাছে যাই এবং কদিন যাবৎ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ও গতকাল রাতের সব ঘটনা খুলে বলি। আমার সব কথা শুনে মা বলতে শুরু করেন, আজ সকালে আমি যখন তোকে ঘুম থেকে জাগাতে গিয়েছিলাম তোর রুমে ঢুকে দেখি তুই ঘুমের মধ্যেই কাঁপছিস। এরপর আমি তোর মাথায় হাত দিয়ে দেখি তোর তীব্র জ্বর। এরপর আমি আর তোকে ঘুম থেকে জাগাইনি, কিন্তু এখন দেখি তুই দিব্যি সুস্থ। আমার মন বলছে আবারও হয়তো কোনো অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে। তুই একবার জিন হুজুরের সাথে গিয়ে দেখা করে আস। এরপর মার কথা মতো আমি জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি কল রিসিভ করেন না। হুজুরকে ফোনে না পেয়ে ওই দিন আসরের নামাজের সময় হুজুর যে মসজিদের ইমাম, আমি সেই মসজিদে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি গত 4 দিন আগে হুজুর মসজিদের দায়িত্ব হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন তার গ্রামের বাড়ি। এই কথা শুনে আমি একদম হতাশ হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমি হুজুরকে অনেকবার কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। ওই দিন রাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। রাতের খাবার খেয়ে রাত 11টা নাগাদ শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যাই। হঠাৎ করেই আমি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আমি দেখতে পাই একটা নির্জন রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি। হঠাৎ করেই চারিদিকের স্বচ্ছ সূর্যের আলো কালো বর্ণ ধারণ করে চারিদিকে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়েছে। অন্ধকার ছেয়ে যায় চারপাশটায়। এমন সময় আমি দেখতে পাই আমার চারদিক থেকে 5-6 জন লোক লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে আমার দিকে। হঠাৎ এক নিমিষে সেই লোকগুলো আমার একদম কাছাকাছি চলে আসে। লোকগুলো আমার কাছাকাছি আসতেই আমি সেই লোকগুলোর চেহারা খেয়াল করি। প্রত্যেকের চোখ, নাক, কান সব অস্বাভাবিক অদ্ভুত আকৃতির। তাদের চেহারাও অন্যরকম। তাদের প্রত্যেকের পরনে খুব অদ্ভুত রকমের কিছু একটা, এবং তাদের শরীরে যদি এমন হয় যে গাছের ছাল দিয়ে কোনো মানুষের পুরো শরীর পেঁচিয়ে দেয়া হয়েছে,
সেই মানুষটাকে দেখতে যেমন লাগবে সেই 5 জন লোকগুলো দেখতে ঠিক তেমনটা। সেই 5 জন লোক আমার কাছাকাছি এসেই খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে। এদের মধ্যে 2 জন লোক হঠাৎ করে আমার উপর থুথু নিক্ষেপ করে, আর বাকি 3 জন লোক আমার উপর বমি করতে শুরু করে। আমি পুরো থুতু আর বমিতে মেখে যাই। এটা দেখা মাত্রই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে। ওই রাতে এই স্বপ্নটিকে আমি স্বাভাবিকভাবে খারাপ স্বপ্ন মনে করে আবার ঘুমিয়ে পড়ি। এর পর দিন যথারীতি আমার ঘুম ভাঙে দুপুর 2টা নাগাদ। ঘুম ভাঙতে আমি মার কাছে যাই। মার কাছে যেতেই আমি দেখতে পাই মা মলিন মুখে বসে আছেন। আমাকে দেখেই মা বলে ওঠেন, বাবা, তুমি ভালো কোনো হুজুরের খোঁজ করো। কিছুদিন আগে থেকেই আমার মন বিচলিত হচ্ছিল। আমার মন বলছিল বড় কোনো বিপদ আসছে, হয়তো সেই বিপদ চলে এসেছে। কি হয়েছে মা? হঠাৎ এমন কেন বলছো? গতকাল রাতে ফজরের আজানের আগে তোমার বাবা এবং আমি ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠেছি। এমন সময় আমরা দুজনেই শুনতে পাই তোমার রুম থেকে জোরে জোরে গোঙানির আওয়াজ আসছে। আমি এবং তোমার বাবা দৌড়ে তোমার রুমে যাই। তোমার রুমে প্রবেশ করতে আমি তোমার রুমে লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতে আমরা দেখতে পাই ঠিক তোমার মাথার কাছে কালো জমাট বাঁধানো একটা ছায়া ঠায় দাঁড়িয়ে আছে, আর তুমি বিছানায় শুয়ে কাঁপছো এবং গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই তোমার বাবা উচ্চ স্বরে বিভিন্ন সূরা পড়তে শুরু করেন। তখনও সেই জিনিসটি তোমার মাথার কাছে ঠাঁই দাঁড়িয়ে আছে, এক বিন্দু পরিমাণ নড়চড় নেই জিনিসটির। এমন সময় শুরু হয় আমাদের বাসার পাশের মসজিদে ফজরের আজান। ফজরের আজান শুরু হওয়া মাত্রই সেই জিনিসটি আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমি তোমার বাবা তোমাকে অনেকবার ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি ঘুম থেকে ওঠোনি। মার মুখে সব শুনে আমি বেশ চিন্তায় পড়ে যাই। কেন আমার সাথে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, রাতে আমার সাথে এমন সব ঘটনা ঘটছে বিধায় বাবা আমার সাথে আবার ঘুমাবেন বলে মনস্থির করেন। এরপর স্বাভাবিকভাবে রাত 11টা নাগাদ আমি এবং বাবা ঘুমিয়ে পড়ি। হঠাৎ বাবার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখতে পাই বাবা ঘুমের মধ্যেই গোঙাচ্ছে। এটা দেখে আমি বাবাকে আস্তে আস্তে ঘুম থেকে জাগিয়ে তুলি। ঘুম থেকে জেগে উঠতেই বাবা বলেন, কি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে বাবা? স্বপ্নে তুমি কি দেখেছো? আমার এমন প্রশ্নে বাবা বলতে শুরু করেন, আমি হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছি। এমন সময় হঠাৎ করেই কোথা থেকে আমার সামনে 5 জন লোকের আবির্ভাব হয়। তাদের নাক, কান, মুখ অদ্ভুত আকৃতির। প্রত্যেকের গায়েই কোনো কাপড় নেই। সেই লোকগুলো আমার সামনে এসে খুব বিশ্রীভাবে হাসতে শুরু করে এবং তারপরে একে অপরের শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। এর মধ্যেই তুমি আমাকে ডাক দিলে। আমার ঘুম ভেঙে গেল। বাবার মুখে এইসব স্বপ্ন শুনে আমি গত রাতে স্বপ্নে যে 5 জন লোককে দেখেছিলাম সেই ঘটনা বলি। গতকাল রাতে আমি যে 5 জন লোকে স্বপ্ন দেখেছিলাম, আজকে বাবা তার স্বপ্নে সেই 5 জন লোককে দেখছেন। যাই হোক, পরদিন সকালে আমি আবার জিন হুজুরকে কল করি, কিন্তু তিনি আমার কল রিসিভ করেন না। এভাবে একের পর এক দিন কেটে যেতে থাকে। আমাদের সাথে এসব অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে। আমি একটা দিনও পড়তে বসতে পারছিলাম না। পড়তে বসার সাথে সাথে আমার তীব্র মাথা ব্যথা শুরু হয়ে যেত। আমার সাথে এইসব ঘটনা শুরু হওয়ার পর থেকে আমি এক দণ্ড কলেজে যেতে পারিনি। আর প্রায় মাঝে মধ্যেই রাতে আমি স্বপ্নে সেই 5 জন অস্বাভাবিক লোকদের স্বপ্ন দেখতাম। সেই লোকগুলো আমাদের স্বপ্নে এসে আমার উপর অমানবিক অত্যাচার শুরু করত। কোনো একদিন আমি স্বপ্নে দেখতে পেতাম সেই 5 জন লোক আমার শরীরে কামড় দিয়ে আমার শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করেছে। আবার কোনো একদিন স্বপ্নে আমি দেখতে পেতাম সেই লোকগুলো তাদের একে অপরের শরীরে কামড় দিয়ে সেখান থেকে মাংস ছিঁড়ে আমার মুখে পুড়ে দিচ্ছে। এভাবে প্রায় মাঝে মধ্যে রাতে এমন বাজে বাজে বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করি আমি। এসবের জন্য আমি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়ি। যাই হোক, এভাবে কেটে যেতে থাকে একের পর একদিন। দেখতে দেখতে পবিত্র ঈদুল আজহা চলে আসে। ঈদের দিন রাতে ঘটে এক বাজে ঘটনা।
এদিন রাতে স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে আমি রুমে এসে একা ঘুমিয়ে পড়ি। সেদিন বাবা আমার সাথে ঘুমাননি। একটা সময় ঘুমের মধ্যে আমি হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা অনুভব করায় একটা সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি ডিম লাইটের আবছা আলোতে দেখতে পাই কালো জমাট বাঁধানো একটা অবয়ব ঠিক আমার মাথার উপরে ভাসছে। এটা দেখা মাত্রই আমি চমকে উঠি। এর মধ্যে আমি কিছু ভেবে ওঠার আগেই সেই অবয়বটি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথেই আমার পুরো শরীর পাথরের মতো কঠিন হয়ে যায়। সেই সাথে আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসে। না আমি শরীরের কোনো অংশ নাড়াতে পারছিলাম, না কিছু দেখতে পাচ্ছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে আমি আমার মুখ ও নাকের ওপরে প্রচন্ড চাপ অনুভব করি। মনে হচ্ছে কেউ হাত দিয়ে আমার নাক এবং মুখ চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হতে থাকে। আজকের দিনের আলো আমি আর হয়তো দেখতে পাবো না, এমনই মনে হচ্ছিল। হয়তো আজকের রাতটাই আমার শেষ রাত। এমন সময় আমার কানে ভেসে আসতে শুরু করে আয়াতুল কুরসির আয়াত। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন আমার জ্ঞান ফিরে আসতেই পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব করেছিলাম আমি। জ্ঞান ফিরতে আমি দেখতে পাই বাবা এবং মা মলিন মুখে আমার পাশে বসে আছেন। আমার জ্ঞান ফিরতেই বাবা আমাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, বাবা তুমি ঠিক আছো? গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ তোমার গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমি দৌড়ে তোমার রুমে চলে আসি। তোমার রুমে প্রবেশ করতেই আমি লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালাতেই এক ভয়ানক দৃশ্য দেখতে পাই আমি। দেখি ভয়ানক কালো লম্বা জমাট বাঁধানো ছায়া ঠিক তোমার শরীরের উপরে ভাসছে। আর একদিকে তুমি বিছানায় শুয়ে ছটফট করছো, ভয়ানক ভাবে গোঙাচ্ছ। এটা দেখা মাত্রই আমি উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করি। আয়াতুল কুরসি পাঠ করার এক পর্যায়ে সেই অবয়বটি আস্তে আস্তে আমার চোখের সামনে মিলিয়ে যায়। বাবা কি যে হচ্ছে তোমার সাথে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাবার এসব কথা শুনে আমি গতকাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে ফেলি। আমিও কিছু ভেবে পাচ্ছিলাম না এসব কি শুরু হলো আমার সাথে। আমি দিন দিন মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। আস্তে আস্তে আমার মনে হতে থাকে আমি দিন দিন এক ধাপ করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, ঈদের 5ম দিন ঘটে আমার সাথে আরেকটি ভয়ানক ঘটনা। ঈদের 5ম দিন সন্ধ্যায় হঠাৎ করে আমার বাবার কাছে খবর আসে আমার বাবা ছোটবেলার একজন খুব কাছের বন্ধু রাজীব আঙ্কেল খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। এসব খবর শুনে বাবা মা আমার ছোট ভাইকে সাথে নিয়ে চলে যান রাজীব আঙ্কেলকে দেখতে হাসপাতালে। বাবা মা আমাকে অনেকবার তাদের সাথে যেতে বলেন, কিন্তু আমি যাইনি। এমনিতেই আমার মন এবং শরীর কোনোটাই ভালো না। এর মধ্যে যদি হাসপাতালে যাই তখন আরো ভালো লাগবে না। যাই হোক, রাত 11টা নাগাদ বাবা হঠাৎ কল করে জানান তারা আজকে বাসায় আসতে পারবেন না। আঙ্কেলের শরীরের অবস্থা খুব একটা ভালো না। আজকে পুরো বাসায় একাকী রাত কাটাতে হবে, এটা ভেবেই মনে মনে প্রচন্ড ভয় লাগতে শুরু করে আমার। যাই হোক, এরপর রাতের খাবার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাতে থাকি। ফোন চালাতে চালাতে বেজে যায় রাত 12:30। এমন সময় হঠাৎ করে আমার কানে ভেসে আসে অদ্ভুত এক কান্নার শব্দ। কিছুক্ষণের মধ্যে সেই শব্দটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। আমি প্রথমে ভাবি এই শব্দটা হয়তো আমার বাসার বাইরে থেকে আসছে, কিন্তু না, শব্দটা তীব্র হতেই আমি খেয়াল করি এই শব্দটা আমার বাবা মার রুম থেকে ভেসে আসছে। আমি তখনই বুঝে যাই আজ খারাপ কিছু একটা হতে চলেছে। আমি সাথে সাথে বিছানায় উঠে বসি। এমন সময় শুরু হয় আমার বাবা মার রুমের ভেতরে দেয়ালে ধূপধাপ শব্দ। মনে হচ্ছে কেউ দেয়ালের মধ্যে প্রচন্ড জোরে জোরে কিছু একটা দিয়ে আঘাত করছে। আমি সাথে সাথেই দৌড়ে বাবা মার রুমে চলে যাই। বাবা মার রুমে প্রবেশ করেই রুমের লাইট জ্বালিয়ে দেই, কিন্তু সেখানে কিছু দেখতে পাই না। হঠাৎ করেই এক নিমিষে পুরো পরিবেশ একদম নীরব হয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ রাতে আমি আর বাসায় অবস্থান করব না। গত ঘটনা, আমি আমার একজন পরিচিত আঙ্কেল তার সাথে চায়ের দোকানে বসে বলেছিলাম আমি সেই চায়ের দোকানে আজ রাতটা কাটিয়ে দেব। যেই ভাবা সেই কাজ। সেই চায়ের দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি বাসার কেচি কেটে তালা লাগিয়ে বাসার উঠোনে মাত্র পা রেখেছি। এমন সময় আমি আমার উঠোনের বাম সাইডে দেখতে পাই মানুষের আকৃতির 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের উচ্চতা স্বাভাবিকের থেকে একটু বেশি। তাদের চেহারার দিকে তাকাতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে ভয়ে জমে যায়। তাদের মধ্যে থেকে একজনের চেহারা আমার বাবার চেহারার মতো, দ্বিতীয় জনের চেহারা আমার চেহারার মতো এবং তৃতীয় জনের চেহারা আমার ছোট ভাইয়ের চেহারার মতো। তাদের প্রত্যেকের চোখের কোটরে কোনো চোখ আছে বলে মনে হচ্ছে না। চোখের অংশে
রয়েছে অন্য কিছু। এটা দেখা মাত্র আমি দৌড়ে বাসার মেইন গেট থেকে বেরিয়ে সেই চায়ের দোকানের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করি। প্রায় মিনিট 7-1 পর আমি সেই দোকানে পৌঁছে যাই। আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না এই সব দৃশ্য। এরপর সারা রাত আমি সেই চায়ের দোকানেই কাটিয়ে দেই। পরদিন সকালে বাবা মা এসে আমাকে কল করেন। এরপর আমি বাসায় যাই। বাসায় গিয়ে আমি বাবা মাকে গতকাল রাতের ঘটনা বলি। আমার এসব কথা শুনে বাবা বলে ওঠেন, খুব খারাপ কোনো অপশক্তি আমাদের বাসায় প্রবেশ করেছে। আমি তোমাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি। বাবা, তুমি গতকাল রাতে যে 3টি অবয়ব দেখেছ, আমি বিগত 2 মাস যাবৎ সেই 3টি অবয়বকে প্রায় রাতেই স্বপ্ন দেখি। তারা আমার স্বপ্নে আসে এবং শুধুমাত্র একটা কথাই বলে, আমরা ফিরে এসেছি তোদের জীবন থেকে সুখের অস্তিত্ব মিটিয়ে দিতে। বাবা, তোমার সাথে এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটেই চলেছে। তুমি এবং তোমার মা এমনিতে অনেক চিন্তায় আছো। এর মধ্যে যদি আমি আমার স্বপ্নের কথা বলতাম তাহলে তোমরা চিন্তিত হয়ে পড়তে। এতদিন এই কথাটি তাই বলিনি তোমাকে। বাবার মুখে সব কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমাদের সাথে এসব কি শুরু হলো। এরপর থেকে শুরু হয়ে যায় আমার বাসায় বিভিন্ন অস্বাভাবিক ঘটনার মেলা। আমার সাথে ঘটনা ঘটার 2 দিন পর আমি অন্য 8-10 দিনের মতো রাতে খাবার খেয়ে আমার ফোনটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমার ফোনে বাজতে থাকা অ্যালার্মের শব্দে। ঘুম ভেঙে যেতে আমি বেশ অবাক হয়ে যাই, কারণ ঘুমানোর আগে ফোনে কোনো অ্যালার্ম সেট করেছিলাম না আমি। যাই হোক, এরপর আমি ফোনটি হাতে নিই। হাতে নিয়ে দেখি ঘড়িতে 2:30 বাজে এবং ফোনে 2:30টার অ্যালার্ম সেট করা। হয়তো কোনোভাবে চাপ পড়ে অ্যালার্ম লেগে গিয়েছিল। এমনটা ভাবতে ভাবতে আমি আবার শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে যাই। স্বাভাবিকভাবে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সেদিনও আমার ঘুম ভাঙে দুপুরে। ঘুম ভাঙতেই আমার ফোন হাতে নেই। হাতে নিয়ে দেখি আমার ফোন বন্ধ হয়ে আছে। সাথে সাথে আমি ফোন অন করার চেষ্টা করি, কিন্তু ফোন অন হচ্ছিল না। অনেকক্ষণ ফোন করার চেষ্টা করার পর কোনোভাবেই যখন ফল হচ্ছিল না, গতকাল রাতেও তো ফোন একদম ঠিকঠাক কাজ করছিল, সেই ফোন আজকে হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? ফোনটা একদম নতুন ছিল। 4 মাস আগে আমার চাচ্চু সৌদি আরব থেকে আমার জন্য এই ফোন এবং একটি ল্যাপটপ নিয়ে এসেছিলেন। যাই হোক, ফোনটার কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য আমি আমার এক পরিচিত ভাইয়ের সার্ভিসিং সেন্টারে যাই ফোনটাকে নিয়ে। এরপর সেই ভাইটি ফোনটি খুলতে শুরু করেন। ফোন খোলার পর সেই ভাইটি বলেন, ভাই, আপনার ফোনের মাদারবোর্ডের যা অবস্থা, মাদারবোর্ডের জায়গায় জায়গায় পড়ে গিয়েছে, ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। আর ভাই, ফোনটা কি পানিতে পড়ে গিয়েছিল? ফোনের ভেতরে জায়গায় জায়গায় পানি লেগে আছে। দেখেন ফোনের ভেতরে কি অবস্থা। ভাই, এই ফোন যে টাকা দিয়ে রিপেয়ার করাবেন, সেই টাকা দিয়ে নতুন আরেকটি ফোন কেনা যাবে। আমি সেই ভাইয়ের এসব কথা শুনে এবং আমার ফোনের ভেতরের অবস্থা দেখে একদম বাকরুদ্ধ হয়ে যাই। গতকাল রাতে যে ফোনটা একদম ঠিকঠাক ছিল, এক রাতের ব্যবধানে সেই ফোনের অবস্থা এমন হলো কিভাবে? আর ফোনের ভিতরে পানি কিভাবে প্রবেশ করলো? মনে সব প্রশ্নের পাহাড় করতে শুরু করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি আর করার, আমি নিরুপায় হয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আমার মাকে সবকিছু জানাই। এসব শুনে মাও বেশ অবাক হয়ে যান। যাই হোক, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে এই বিষয়টা আমার বন্ধুদের জানানো দরকার ছিল। এজন্য আমি পড়ার টেবিলে রাখা ল্যাপটপটা অন করার চেষ্টা করি, কিন্তু একই ফোনের মতো ল্যাপটপও অন হচ্ছিল না। সেদিন ভাবি ল্যাপটপে হয়তো চার্জ শেষ হয়ে গেছে। ওই দিন বিকেলে আমি ল্যাপটপ সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। এরপর তারা ল্যাপটপের বিভিন্ন পার্টস খুলে দেখার পর আমাকে জানান ল্যাপটপের মাদারবোর্ডের বিভিন্ন বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে এবং মাদারবোর্ডের ভেতরে পানি ঢুকে পড়েছে। আমার ফোনে যেরকম অবস্থা হয়েছিল, আমার ল্যাপটপের ঠিক একই রকম অবস্থা। একথা শোনার পর আমি বেশ অবাক হয়ে যাই, কারণ একই দিনে 2টা ইলেকট্রনিক ডিভাইস একইভাবে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? একদমই না। যাই হোক, এর পরের দিন ঘটে আরো একটা ঘটনা, যেটি আরো অস্বাভাবিক। এরপর দিন আমার মা এবং বাবার ফোন নষ্ট হয়ে যায়। ফোন দুটো আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর সার্ভিসিং সেন্টারের ভাই আমাকে একই রকম কথা বলেন যে আমার ফোনের যেরকম অবস্থা হয়েছিল, এ দুটো ফোনেরও ঠিক একই রকম অবস্থা। 4টে ইলেকট্রনিক ডিভাইস একসাথে নষ্ট হয়ে যাওয়াটা কি সত্যিই স্বাভাবিক? মোটেও স্বাভাবিক নয়। এরপর থেকে শুরু হয় আমাদের বাসায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার মেলা। আমার মা বাবার ফোন নষ্ট হওয়ার পরের দিন হঠাৎ করে নষ্ট হয়ে যায় আমাদের বাসার 4টা সিসি ক্যামেরা।
যাই হোক, আমার বাসার ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমি পরদিন বাসায় ইলেকট্রিশিয়ান নিয়ে আসি। ইলেকট্রিশিয়ান এসে আমাদের পুরো ইলেকট্রিক লাইন দেখে যায়, কিন্তু সে কোনো প্রকার সমস্যা খুঁজে বের করতে পারে না। আমাদের বাসার ইলেকট্রিক লাইন সম্পূর্ণ ঠিক আছে জানিয়ে সে চলে যায়। যাই হোক, এরপর অস্বাভাবিক ঘটনার পর অতিবাহিত হয়ে যায় 3 দিন। খুব স্বাভাবিকভাবে সেই 3 দিন যায়। 3 দিন পর শুরু হয় আরো একটি অস্বাভাবিক ঘটনা। আমাদের বাসার উঠোনে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ ছিল। হঠাৎ করে সেই ফুল গাছ এবং ফল গাছগুলো মারা যেতে শুরু করে। আমি কি করব কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। সেদিন বিকেলে আমি জিন হুজুরকে কল দেই এসব কথা জানানোর জন্য, কিন্তু আগের মতোই তিনি কল রিসিভ করছিলেন না। আমি সেদিন তাকে অনেকবার কল দেই, কিন্তু সে ফোন রিসিভ করে না। এভাবে অতিবাহিত হয়ে যায় 1 সপ্তাহ। প্রতিদিন বাসায় কোনো না কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট হতে থাকে একের পর এক। এসবের মধ্যে ঘটে আরো একটি বড় দুঃখজনক ঘটনা। গত ঘটনায় আপনারা জানতে পেরেছিলেন ছোটবেলা থেকে আমি পাখি পুষি। আমার পাখি পোষার অনেক শখ। সেই সুবাদে গত 4 মাস আগে একটা জোড়া লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি কিনে আনি। পাখি দুটো আমার ঘরে সবসময় ছাড়া থাকতো। পাখি দুটো অনেক শখ করে কিনেছিলাম আমি। বিগত কিছু মাসের মধ্যে পাখি দুটো অনেক প্রিয় হয়ে গিয়েছিল আমার পরিবারের সকলের কাছে। রাত 12:30 আমি রুমে শুয়ে শুয়ে টিভি দেখছি। এমন সময় হঠাৎ আমি রুমের বাইরে বিড়ালগুলোর শব্দ শুনতে পাই। 3টা বিড়ালই তাদের স্বরে অনবরত শব্দ করে যাচ্ছে। মিনি ছাড়াও আরো 3টা বিড়াল ছিল। বিড়ালগুলো যে কেন এরকম শব্দ করছে সেটা দেখার জন্য আমি বাইরে বের হই। রুম থেকে বেরোতেই দেখি বিড়ালগুলো আমার পাখিগুলো যে রুমে রাখা ছিল সেই রুমের দরজার সামনে বসে আছে এবং তারা মুখ দিয়ে শব্দ করে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে আমি বুঝে যাই কোনো একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি পাখির রুমে চলে যাই। বিড়ালগুলো শব্দ পেয়ে আমার বাবা মাও সেই রুম থেকে বেরিয়ে আসেন। এই কিছুদিন হয়েছে পাখিগুলো আমি বারান্দা থেকে বাসার পকেট রুমে শিফট করেছি। যাই হোক, পাখির রুমের দরজা লক খুলে রুমের ভেতরে আমরা প্রবেশ করি। রুমে প্রবেশ করার পর আমরা যেটা দেখি সেটা একদমই মেনে নেওয়ার মতন কোনো কিছু না। আমরা দেখি যে পুরো রুম ওলটপালট হয়ে আছে। পাখির সবগুলো খাঁচায় স্ট্যান্ড থেকে নিচে পড়ে আছে। এমন সময় আমার চোখ যায় রুমের ডান সাইডের কোণার টেবিলের দিকে। সেখানে ছিটছিটে রক্ত দেখার সাথে সাথে আমি নিচে মেঝের দিকে তাকাই। মেঝের দিকে তাকাতে আমি এক ভয়ানক দৃশ্য দেখতে পাই। আমার সেই লুটিনো রেড হেড অফলাইন লাভ বার্ড পাখি দুটোর মাথা দেহ থেকে আলাদা করে ছেঁড়া এবং সেটা মেঝেতে পড়ে আছে। এটা দেখে আমি সাথে সাথে আমার সেই দুটো পাখির খাঁচার দিকে ছুটে যাই। খাঁচার ভেতর দিকে তাকাতেই আমি দেখি খাঁচার ভেতরে পাখি দুটো নিথর দেহ পড়ে আছে, মাথা বিহীন অবস্থায়। আমার সবগুলো পাখি ঠিক আছে, শুধুমাত্র সবচেয়ে প্রিয় পাখি এভাবে পড়ে আছে। সেই শয়তানগুলো গতবার মেরেছে আমার সবচেয়ে প্রিয় বিড়ালকে, আর এইবার তারা আমার সবচেয়ে প্রিয় পাখি দুটোকে মেরে ফেলেছে। এই ঘটনার পর আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, সেটি হলো শয়তানগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এবং আমাদের সবচেয়ে ভালোবাসার অথবা শখের বিভিন্ন জিনিস একের পর এক ক্ষতিগ্রস্ত করছে। আর তারা এই কথাটাই বাবার স্বপ্নে এসে বারবার বলেছিল, আমাদের সুখের অস্তিত্ব তারা মিটিয়ে দেবে। যাই হোক, এই ঘটনা ঘটার পরের দিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল জিন হুজুরের। কলটা রিসিভ করতে এই পাশ থেকে হুজুর মলিন কণ্ঠে বলতে শুরু করেন, জিয়াদ, কিছুদিন আগে তুমি আমাকে কল করেছিলে, কিন্তু আমি কলটি রিসিভ করতে পারিনি। আমি জানি তুমি কেন কল করেছিলে। আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত। তুমি আজ মাগরিবের নামাজের পর আমার বাসায় এসে আমার সাথে একটু দেখা করে যেও। এই বলে হুজুর তার বাসার ঠিকানা আমাকে দেন। আমি ঠিক আছে বলে কলটি রেখে দেই। এরপর ওই দিন মাগরিবের নামাজের পর আমি হুজুরের বাসায় যাই। হুজুরের বাসায় প্রবেশ করতেই হুজুর আমাকে বসতে বলেন এবং বলতে শুরু করেন, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। আমি এও জানি তোমাদের বাসায় অনেক সমস্যা হচ্ছে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, এজন্যই আমি এতদিন কোনো কল রিসিভ করিনি। আমি রুকাইয়া করাও ছেড়ে দিয়েছি। ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে। হুজুর, কারা আপনার মেয়েকে মেরেছে? তোমার এবং তোমার বাবার ভুলের জন্য যে 3টি জিন তোমাদের ক্ষতি করেছিল, সেই 3টি জিনকে আমি বন্দি করে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানি না তারা কিভাবে যেন মুক্ত হয়ে গিয়েছিল। মুক্ত হয়ে তারা আমার ক্ষতি করতে এসেছিল, কিন্তু তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর তারা আমার পরিবারের ক্ষতি করতে শুরু করে। আমার মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে। ওরা আমার মেয়েকে আত্মহত্যা করিয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি।
আমি যদি এখন তোমাদের কোনো প্রকার সাহায্য করতে চাই তাহলে হিতে বিপরীত হবে, কারণ সেই জিনগুলো আমাকে শুধু বিভ্রান্ত করবে। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, আর সেই জিনগুলো আমার এই অপারগতার সুযোগ কাজে লাগাবে। এই জন্যই আমি তোমার ফোন এতদিন রিসিভ করিনি, আমাকে ক্ষমা করো। এই বলে জিন হুজুর কান্নায় ভেঙে পড়েন। এরপর হুজুরের কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার বাবাকে সব জানাই। এসব শুনে আমার বাবা মা ইন্ডিয়াতে কল করে আমার নানাকে সব ঘটনা জানান। বলে রাখা ভালো, আমার নানার ইন্ডিয়াতে অনেক ভালো পরহেজগার একজন পীর সাহেবের সাথে পরিচয় আছে। সেই পীর সাহেবের থেকে যদি আমাদের সাথে ঘটতে থাকা এই সমস্যার কোনো সমাধান পাওয়া যায়, এই জন্য আমার মা নানাকে সব বিষয়ে জানান। যাই হোক, এর পরদিন নানা সেই পীর সাহেবকে আমাদের সাথে ঘটে যাওয়া সব বিষয় জানান। সেই পীর সাহেব নানাকে আর 1 সপ্তাহ পর তার কাছে যেতে বলেন। সেদিন তিনি এর সমাধান জানাবেন। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ গড়িয়ে যায়। বলে রাখা ভালো, আমাদের বাসার সিসি ক্যামেরাগুলো নষ্ট হওয়ার পর দিনই আবার বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। এই 1 সপ্তাহের মধ্যে প্রতি রাতেই আমাদের বাসার সিসি ক্যামেরা ফুটেজে আমরা দেখতে পাই একটি সাদা ছায়া উঠোনের চারদিকে ঘোরাফেরা করে। আর আমার সাথে ঘটতে থাকা অস্বাভাবিক ঘটনাগুলো চলমান থাকে 1 সপ্তাহে। যাই হোক, আমার নানা আবার সেই পীর সাহেবের কাছে যান। নানা পীর সাহেবের কাছে গিয়ে আমার বাবার ফোনে কল করেন এবং বলেন পীর সাহেব আমাদের সবার সাথে কথা বলবেন। ওপাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলের সমস্যার কথা শুনেছি। আমি আমার ছাত্র জিনদের দ্বারা খোঁজ নিয়ে জানতে পেরেছি এর আগে যে হুজুর আপনাদের সমস্যার সমাধানের জন্য কাজ করেছিলেন তিনি অনেক ভালোভাবেই তার কাজ সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তিনি একটি ভুল করে ফেলেছিলেন। সেই 3 জন জিনকে তিনি একটি লোহার পাত্রে বন্দী করে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এখানেই তিনি বড় ভুলটি করেন। সেই 3টি জিনকে মেরে ফেলা উচিত ছিল। সেই 3টি জিন স্থিলাদ জাতীয় সবচেয়ে নিকৃষ্ট জিন। সেই জিনগুলো এক মহিলা কবিরাজের দাস। সেই মহিলা কবিরাজের কালো জাদু এর মূল শক্তি হচ্ছে এই 3টি জিন। হুজুর সেই 3টি জিনকে বন্দী করে ফেলার ফলে সেই মহিলা কবিরাজের কালো জাদুর সকল কাজ বন্ধ হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। যখন এই বিষয়গুলো কবিরাজ জানতে পারে, সে তখন সেই 3টি জিনকে মুক্ত করার উদ্দেশ্যে তার অনুগত অন্য জিনগুলোকে কাজে লাগিয়ে দেয়। কোন জিনের বন্দী কোনো জিনকে মুক্ত করার ক্ষমতা নেই। যে কোনো মানুষ অথবা যেই 3টি জিনকে বন্দী করেছে সেই শুধুমাত্র জিনগুলোকে মুক্ত করতে পারবে। সেই মহিলা কবিরাজের অনুগত জিনগুলোকে অপেক্ষা করতে বলে। একদিন তারা একটি সুযোগ পায়। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে একজন জেলের যখন মাছ ধরার উদ্দেশ্যে নদীতে জাল ফেলার কথা, সেই জালে সেই জিনগুলো সেই 3টি জিনকে যে পাত্রে বন্দী করে রাখা হয়েছিল সেই পাত্রটি উঠিয়ে দেয়। আর যখনই সেই জেলে সেই পাত্রের ভেতরে কি আছে তা দেখার জন্য পাত্রটি খুলে ফেলে, সেই সময় জিনগুলো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সেই জিনগুলো সেই হুজুরের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তারা সেটি করতে পারে না। এরপর সেই জিনগুলো সেই হুজুরের মেয়েকে আত্মহত্যা করিয়ে মেরে ফেলে। এরপর তারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা চাইলে হবে। আমার এক ছাত্র জিন আপনাদের পরিবারের যে কোনো একজনের সাথে আজ রাতে দেখা করবে। আমার ছাত্র জিনকে দিয়ে আমি কিছু জিনিস পাঠিয়ে দেব আজ। 2টো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডুবানো একটি পানি পড়া কাচের বোতলে, একটি দোয়া লিখিত কাগজ এবং একটি সাদা পাথর। 2টো তাবিজের মধ্যে একটি আপনারা আপনাদের উঠোনের ডান দিকে পুঁতে দেবেন, আর অন্য তাবিজটি উঠোনের বাম দিকে পুঁতে দেবেন। গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পানি পড়া অল্প করে কোনো পাত্রে নিয়ে সেই পানির সাথে ভালোভাবে মিশিয়ে 3 দিন পুরো বাসায় ছিটিয়ে দেবেন। আর দোয়া লিখিত কাগজ এবং সাদা পাথর বসানো যে কোনো পবিত্র স্থানে রেখে দিয়ে আসবেন। ইনশাআল্লাহ সেই জিনগুলো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সাথে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পূর্ণ ভিন্ন কিছু কারণে হচ্ছে। তোমার সমস্যাগুলো এই 3টি জিনদের দ্বারা হচ্ছে না। কাল দিন পর শুক্রবার, আমি শুক্রবার দিন আসরের নামাজের পর তোমার রুকাইয়া করবো ইনশাআল্লাহ। পীর সাহেবের কথা শেষ হলে আমাকে উদ্দেশ্য করে শেষ কথাগুলো তিনি বলেন। এরপর পীর সাহেব কলটি কেটে দেন। পীর সাহেব শেষে আমাকে উদ্দেশ্য করে কথা বলার মানে আমি বুঝতে পারি না।
আমার সাথে ঘটে যাওয়া এতগুলো সমস্যা যদি এই জিনগুলো ঘটিয়ে থাকে, তাহলে আমার সাথে এতগুলো সমস্যা কেন হচ্ছে? মনে এমন নানা ধরনের প্রশ্নের পাহাড় করে উঠতে থাকে, কিন্তু আমি কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পাই না। যাই হোক, ওই দিন রাতে বাবা রাত 9টা নাগাদ বাসা থেকে বের হয়ে যান। 2-3 মিনিটের মধ্যেই বাবা আবার বাসায় ফিরে আসেন। বাবা যখন বাসায় ফিরে আসেন, আমি তখন দেখতে পাই তার হাতে সাদা রঙের একটি কাপড়ের ব্যাগ। বাবা, এটা কিসের ব্যাগ? আমার এই প্রশ্নের উত্তরে বাবা বলেন, আমি বাসার থেকে বের হয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের বাসার সামনে থাকা বাঁশ বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় আমার পেছন থেকে একজন সালাম দেয়। সালামের শব্দ শুনে আমি সাথে সাথে পেছনের দিকে তাকাই। আমি দেখতে পাই একজন অতি সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। আমি কিছু বলে ওঠার আগে সেই যুবকটি বলে ওঠে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সকল সমস্যা আল্লাহ তাআলার ইচ্ছায় ঠিক হয়ে যাবে। আমার ওস্তাদ আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের কিছু জিনিস দেওয়ার উদ্দেশ্যে। এই যে নেন, আজ রাতে বাসা থেকে বের হবেন না। এই বলে সেই যুবকটি আমাকে এই ব্যাগটি ধরিয়ে দেয়। বাঁশবাগানের অন্ধকার অংশের দিকে হেঁটে যেতে যেতে একসময় মিলিয়ে যায়। এরপর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। এরপর আমি এবং বাবা মিলে সেই ব্যাগটি খুলে সেখানে দুটো তাবিজ, গোলাপ ফুলের পাপড়ি ডোবানো পড়া পানি, একটি কাচের বোতলে একটা দোয়া লিখিত কাগজ ও একটি সাদা পাথর দেখতে পাই। এরপর পীর সাহেবের কথা মতো দুটো তাবিজ আমরা বাসার উঠোনের ডান পাশে এবং বাম পাশে পুঁতে দেই। পড়া পানি পুরো বাসায় ছিটিয়ে দেই এবং দোয়া লিখিত কাগজ ও সাদা পাথর আলমারিতে ভালোভাবে রেখে দেই। এভাবে দেখতে দেখতে কেটে যায় একদিন। চলে আসে শুক্রবার আসরের নামাজ আদায় করে আমি বসে আছি। এমন সময় আমার বাবার কল আসে। কলটি রিসিভ করতেই নানা বলেন, পীর সাহেব আমার সাথে কথা বলবেন। ও পাশ থেকে পীর সাহেব বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। চিন্তা করবে না, তোমার সাথে ঘটে থাকা সবগুলো সমস্যার সমাধান আজ আমি করব। তোমার পেটে কিছু দূষিত জিনিস রয়েছে, আজ তোমার পেট থেকে সেই সমস্ত জিনিস বের করবো ইনশাল্লাহ। আমি যে পানিটা পড়ে দিয়েছি সেখান থেকে অল্প একটু পানি তুমি পান করো। এরপর আমি সেই পড়া পানি পান করি। ওপাশ থেকে পীর সাহেব ফোনের মধ্যে উচ্চস্বরে বিভিন্ন সূরা পড়তে থাকেন। সূরার শব্দ কানে আসতে আমার পুরো শরীরে ব্যথা শুরু হয়ে যায়। সেই সাথে আমার প্রচন্ড বমি আসতে শুরু করে। একটা সময় আমি বমি করে দেই উঠোনে। বমি করার সাথে সাথে আমি দেখতে পাই আমার পেটের ভেতর থেকে বমির মধ্যে বেরিয়ে আসছে খুব ছোট ছোট 3টি কালো রঙের পুঁটলি। পীর সাহেবকে বাবা এই বিষয়টি বলতেই ওপাশ থেকে পীর সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, তোমার সমস্যার সমাধান হয়েছে আল্লাহ তাআলার রহমতে। তোমার আত্মীয়দের মধ্যে কেউ একজন তোমার উপর ভয়ানক কালো জাদু করেছিল। তোমার উপর ভয়ানক প্রজাতির জিন সে চালান করেছিল, যাতে তোমার পড়ালেখা নষ্ট হয়ে যায়, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তুমি মানসিক ভারসাম্যতাও হারিয়ে ফেলো। এভাবেই যদি আর কিছুদিন চলে যেত, তুমি মানসিকভাবে ভেঙে পড়তে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কাজ কাল তোমাকে করতে হবে। তোমার উপরে যে জিনকে চালনা করা হয়েছে, সেই জিনকে তোমার আগামীকাল মেরে ফেলতে হবে। আগামীকাল সকালে যে কোনো সময় সেই জিনটি একটা সাধারণ সাপের রূপে তোমার উঠোনে শুধু ছটফট করবে। তুমি কোনো লোহার জিনিস দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করবে, যে পর্যন্ত না সেই সাপটি মারা যায়। সাপটিকে মারার আগে সেই লোহার জিনিসের ওপর অবশ্যই পানি পড়া ছিটিয়ে দেবে। আর একটি কথা মনে রাখবে, সেটি হচ্ছে যে সাপটি কোনো বিষধর সাপের রূপ নিয়ে আসবে না। আর সেই সাপটি মারার সাথে সাথেই সেটাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। এখন তোমার পেটের থেকে যে সমস্ত জিনিস বেরিয়েছে সেগুলোর উপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলো। আর সেই 3টি জিনকে আমার ছাত্র জিন গতকাল রাতে মেরে ফেলেছে। এই বলে পীর সাহেব তার কথা শেষ করেন। কে আমার উপরে কালো জাদু করলো, সেই ব্যক্তির নাম পীর সাহেব আমাকে বলেছিলেন। প্রিয় লিসেনার্স, এই বিষয়টি আমি ঘটনায় শেয়ার করছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার বমি হওয়ার পর থেকে নিজেকে অনেক হালকা লাগতে শুরু করে। যাই হোক, এর পর দিন সকাল 10টা নাগাদ আমি উঠোনে বসে পড়েছিলাম। এমন সময় আমি দেখতে পাই একটি সাদা সাপ কোথা থেকে যেন বের হয়ে এসেছে আমাদের উঠোনে, মাঝখানে শুধু ছটফট করছে। আমি তাকে দেখা মাত্রই লোহার একটি রড নিয়ে আসি এবং সেই লোহার রডে পীর সাহেবের পড়া পানি ছিটিয়ে সেটি দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করি। সেই সাপটিকে মেরে ফেলি এবং আগুনে পুড়িয়ে ফেলি। এরপর থেকে আমার বা আমার পরিবারের সাথে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে এই বছর এইচএসসি এক্সাম আমি দিতে পারিনি। আমার সাথে এমন ঘটনা ঘটার পর থেকে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম, যার ফলে এই বছর আমি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারিনি। যদি করতাম তাহলে তো আশানুরূপ ফল পেতাম না।
প্রিয় লিসেনার্স, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরিশেষে একটি কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। দেখতে দেখতে ভূত.com-এর 200তম এপিসোড পূর্ণ হয়ে গেল। ভূত.com এমনভাবে এগিয়ে যাক, আল্লাহ তাআলা কাছে এই প্রার্থনা করি। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতির ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঘন্টা নিয়ে আমরা কথা বলছি অনেক দিন থেকে, এবং ঘন্টার এই ঘটনার জন্য আপনারা অপেক্ষা করছেন অধীর হয়ে। আর সেই তানভীর তুষারের ঘন্টার ঘটনাই আজকে শোনাবো আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। রহস্যময় ঘন্টার রেখে যাওয়া সেই প্রশ্নগুলো কি মনে আছে আপনাদের? আমি তানভীর তুষার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন সৌমিক দাস। অনিল লাশ চুরি করতে গিয়ে খোঁজ পায় একটি অদ্ভুত ঘন্টার, আর তা তার জীবনকে করে তোলে দুর্বিষহ। এরপরে অনিলকে যখন নৌকার মাঝে পাওয়া যায়, তারপরে তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পরে তার সাথে কাজ করা সেই দুইজন তাকে দেখতে যায়, আর অনিল জানতে পারে তারা সেদিন তার সাথে লাশ তুলতে যায়নি। তারা যখন নদীর পাড়ে পৌঁছায় তখন সেখানে কাউকে দেখেনি, না অনিল আছে না নৌকা বাঁধা আছে ঘাটে। তারা ভাবে অনিল হয়তো নৌকাটা অন্য কোথাও রেখেছে। তারা বেশ অনেক সময় অপেক্ষা করে যখন দেখে অনিল এখনো আসে না বাড়ি থেকে, তখন তারা বুঝতে পারে অনিল হয়তো আজকে আর আসবে না। তাই তারা ফিরে চলে যায় বাড়িতে। তারা যে সময়ের কথা অনিলকে বলে, অনিল খেয়াল করে তার আসার আগেই অনিল নৌকা নিয়ে সেই জায়গা থেকে দুজনকে তুলে লাশ তুলতে চলে যায়। অনিলের সাথে সেই দুইজন কে ছিল তা অনিলের অজানাই থেকে যায়। অনিলের তখন শরীরে প্রচুর জ্বর। বাড়িতে সবাইকে জানায় মাছ ধরতে গিয়ে ভয় পেয়ে তার এই অবস্থা হয়েছে। পাশের একজন কবিরাজ এসে তাকে ঝাড়ফুঁক করে, কিন্তু সেই ঘন্টা থেকে সে যেন নিস্তার পায় না। সে এক কাহিনী প্রতি রাতেই ঘন্টার শব্দ ভেসে আসে, আর তার মনে হয় বাইরে কেউ দৌড়ে বেড়ায়। বেশ বিরক্ত হয়ে যায় অনিল। আর মৃত্যু ভয় তো আছেই। এইভাবে তো আর বেঁচে থাকা যায় না। প্রতি রাতে মৃত্যু নিয়ে ভয়। রাত হলেই যেন নেমে আসে এক ভয়াবহতা। তাই অনিল এবার কিছু একটা করতে চায় এই ঘন্টার। অনিলের বাবা সেই সময় 3 গ্রাম পরে দর্জির কাজ করত। ছেলের এই দুর্ঘটনার কথা তার কানেও যায়, যদিও তিনি 2-3 সপ্তাহ পর পর বাড়িতে আসেন। কিন্তু এই ঘটনা শোনার পর সেদিন কাজ শেষ করেই তিনি বাড়িতে রওনা দেন। তার দোকান থেকে 2 গ্রাম পরে মাঠের মতো একটা জায়গা পার করে নিজের গ্রামে আসতে হয়। সেদিন কাজ শেষ করতে করতে বেশ ভালো রাত হয়ে যায় তার। তিনি যখন 2 গ্রাম পার করে মাঠে নেমে পড়েন, তখন বেশ অন্ধকার ছেয়ে গেছে। আবছা দেখা যাচ্ছে সবকিছু। পেছনের গ্রাম আর দেখা যাচ্ছে না, অন্ধকারে তা মিলিয়ে গেছে। সামনের গ্রামও দেখা যাচ্ছে না। তিনি মাঠের মাঝামাঝি, হাতে একটা ছোট লাইট, যার আলো বলতে ওইটুকুই পথের একটু জায়গা থেকে কোনো রকমে দেখা যায়। লাইটের চার্জ নেই। এদিকে ঠিক তখনই কানে ভেসে আসলো মৃদু এক ঘন্টার শব্দ। বেশ অবাক হয়ে যান তিনি। এই রাতে এই ফাঁকা মাঠে ঘন্টা বাজায় কে? অল্প আলোয় লাইটটা চারপাশে ঘুরিয়ে দেখলেন তিনি। কিছুই দেখা গেল না। আরো একটু জোরে হাঁটা শুরু করলেন তিনি। এবার মনে হলো শব্দটা তাকে ঘিরে চক্রাকারে ঘুরছে। থেমে গেলেন তিনি। কি হচ্ছে আর এখন ঠিক কি করা উচিত কিছু যেন মাথায় কাজ করছে না তার। হঠাৎ মনে হলো ঘন্টার শব্দটা সামনে থেকে ধেয়ে আসছে তার দিকে। আস্তে আস্তে যেন জোরালো হয়ে উঠছে শব্দটা। শব্দটা যত কাছে আসছে তত একটা ছোট অবয়ব যেন অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে তার দিকে। একটু পরেই তিনি দেখলেন বামন আকৃতির মানুষ একটা ঘন্টা বাজাতে বাজাতে এগিয়ে আসছে তার দিকে। লোকটি খুব বেশি হলে 3 ফুট লম্বা হবে। তার পরনে সাদা ধপধপে ধুতি, আর গলা থেকে ঝুলে আছে একটা পৈতা। বামুনটি ঘন্টা বাজাতে বাজাতে পাশ কাটিয়ে চলে যায় অনিলের বাবার। তিনি কিছুটা অবাক হয়ে যান।
এত রাতে এই লোক কোথা থেকে আসলো, আর এই ফাঁকা মাঠে এই অন্ধকারেই বা সে ঘন্টা বাজিয়ে কি করে? এসব ভাবতে ভাবতে তিনি আবার হাঁটা দিলেন বাড়ির পথে। কিছু দূর আসতেই আবার সেই ঘন্টার শব্দ। এবার ভেসে আসছে পেছন থেকে, আবার আগের মতো পেছন থেকে আস্তে আস্তে জোরে শব্দটা ভেসে আসছে কাছে। হঠাৎ পাশ কাটিয়ে পিছন থেকে সামনে এগিয়ে গেল সেই বামুন। তিনি আরো জোরে হাঁটা দিলেন, কিন্তু এই বামুনের সাথে তার কোনো মতেই তিনি হেঁটে পেরে উঠছিলেন না। এবার একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটা শুরু করলো বামুন, আর তিনি লাইট মারলেন বামুনের দিকে বিরক্ত হয়ে, আর জোরে ডাক দিয়ে বললেন, এই তুমি কে বলো তো? এই রাতের বেলা আমার সাথে এমন করছো কেন? বামুনটি থেমে গেল। এটা দেখে অনিলের বাবাও থেমে গেলেন। বামুনটি পেছনে ফিরে কিছুটা এগিয়ে আসলেন তার দিকে। এরপরে মুখটা গম্ভীর করে বললেন, সাবধানে থাকিস তোরা সবাই। অনেক বড় ভুল হয়েছে, অনেক বড় ভুল, অনেক বড় শক্তি। তোরা কি পারবি এই শক্তির মোকাবেলা করতে? ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে। বলেই পিছনে ফিরে অন্ধকারে হেঁটে মিলিয়ে গেল বামনটি। অনিলের বাবা কিছুই বুঝতে পারল না কি হলো বা কি বলে গেল। তিনি মনে করলেন অনেকদিন গ্রামে নেই, তাই হয়তো নতুন কোনো পাগল এসেছে গ্রামে। ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেন। অনেক পথ হেঁটে এসেছেন, শরীর বড্ড ক্লান্ত। ঘুমে যেন তার চোখ বন্ধ হয়ে আসছে বারবার। যা কিছু হয়েছে বাড়িতে কাল সকালে কথা বলা যাবে। ঘুমিয়ে পড়লেন তিনি। হঠাৎ একটা মৃদু শব্দে ঘুম ভেঙে গেল তার। মনে হচ্ছে টিনের চালের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। উঠে বসলেন তিনি। এর মাঝেই সেই পরিচিত ঘন্টার শব্দ। বেশ বিরক্ত হয়ে যান। শব্দটা আস্তে ধীরে আবার আগের মতো কাছে এগিয়ে আসছে। শব্দটা এখন যেন অনেক বেশি তীব্র, আগের মতো এতটা মৃদু না। কান ঝালাপালা হয়ে যাচ্ছে। অনিলের মা উঠে বসলেন পাশে। অনিলের মা বললেন, এই যে এই শব্দটা শুনতেছেন, এই সমস্যা বাড়ির। এই থেকেই যেন এত কিছু শুরু হয়েছে। রাতে বাড়ি আসার সময় সেই অদ্ভুত ব্যাপারটা অনিলের বাবা বললেন। দুজনের কেউ কিছু বুঝতে পারল না। সারা রাত আর ঘুম হলো না। তার মনে হচ্ছে অনিলের ঘর থেকে ঘন্টা বেজেই চলেছে, বেজেই চলেছে, বেজেই চলেছে। সকালে ওঠার পরে অনিলের ঘরের সামনে গেল তার বাবা। অনিলকে ডেকে বলল, কি হয়েছে তোমার? সারা রাত ধরে এই যে ঘন্টা বাজালে, এতে ঘুমানো তো দায় হয়ে গেছে। অনিল তখন সব ঘটনা খুলে বলে তার বাবাকে। তবে লাশ চুরির কথাটা না বলে সে মাছ ধরতে চেয়ে ঘন্টাটা পায় নদীর পাড়ে, এটা জানায়। তার বাবা সব শুনে তারা দুজনে মিলে খোঁজ করতে থাকে এমন একজনকে যে পারবে এই বিপদ থেকে তাদের রক্ষা করতে। বেশ কদিন খোঁজা হলো এমন লোক, আর তার মাঝেও তাদের বাড়িতে এই অত্যাচার চলমান। এর মাঝে হঠাৎ 5 দিন পরে এমন এক লোকের খোঁজ পায় তারা, যে এই সব কাজ করে থাকে। দুজনে মিলে ঠিক করলো আজই বিকেলে এই ঘন্টা সাথে করে নিয়ে যাবে সেই লোকের কাছে। যে করেই হোক এর থেকে মুক্তি পেতে হবে। বিকেলে দুজন রেডি হয়ে চলে গেল সেই লোকের কাছে। অনিলের কাছে হাতে সেই ঘন্টার ব্যাগ। লোকটার কাছে যাওয়ার পরে ঘন্টার ব্যাগটা দিয়ে এর সমস্যার কথা খুলে বলল অনিল। লোকটি তাদের আশ্বস্ত করলো এই সমস্যা ঠিক করে দেবেন তিনি। তারপরে তিনি ঘন্টাটা নিজের কাছে রেখে দিলেন আর বললেন, আমি খবর দিলে আসবেন। বাড়ি এসে অনিলের বাবা আবার কাজে চলে যায়। বেশ শান্তিতে আছে তারা, আর কোনো সমস্যা নেই। হাঁপ ছেড়ে বেঁচেছে অনিল। মনে হলো অনেক বড় বোঝা নেমে গেছে বুক থেকে। এর প্রায় 10 দিন আর কোনো সমস্যা হলো না, সবকিছু স্বাভাবিক। অনিল বাবা আবার আসছেন একদিন আগে বাড়িতে। অনিল আর তার বাবা উঠোনে বসে গল্প করছে সকালবেলা। হঠাৎ দেখলেন দূর থেকে একটা লোক আসছে তাদের দিকে। সেই লোক কাছে এসে বলল, আপনারা যাকে ঘন্টা দিয়ে এসেছিলেন তিনি আমাকে পাঠিয়েছেন। আপনাদের যত দ্রুত সম্ভব দেখা করতে বলেছেন, আর সম্ভব হলে এখনই আমার সাথে যেতে বলেছেন আপনাদের। অনিল আর তার বাবা রেডি হয়ে
লোকের সাথে চলে যায়। লোকটি তাদের নিয়ে সোজা চলে গেলেন একটা হাসপাতালের দিকে। তারা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এদিকে কেন? লোকটি তাদের বলল, আপনারা আসেন, আমি কিছু জানি না, তিনি আপনাদের সব বলবেন। অনিল আর তার বাবা যেয়ে দেখলেন একটি বেডে ডান হাত আর মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে আছে সেই কবিরাজ। অনিল আর তার বাবাকে দেখে কেঁদে ফেললেন সেই লোক। অনিল এগিয়ে এসে বলল, আপনার এই অবস্থা হয়েছে কি করে? লোকটির চোখ ছলছল করে উঠল। কান্না জড়ানো কণ্ঠে অনিলের দিকে তাকিয়ে বলল, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলেটা নেই, ও কেড়ে নিয়েছে আমার ছেলেকে। বলেই কেঁদে উঠল লোকটি। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল পানি। চোখটা মুছে লোকটি বলতে শুরু করলো, তোমরা যখন আমাকে ঘন্টা দিয়ে গেলে তারপরে থেকেই ঘটতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। আমি জীবনে অনেক সমস্যা ঠিক করেছি, তাই এটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না। আমি ঘন্টাটি আমার ছেলের ঘরে রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম 2 দিন, কিন্তু প্রথম রাত থেকে একটা ঘন্টার শব্দ শুনতে পেতাম আমরা সবাই। মনে হতো বাড়ির চারপাশে সেটি চক্রাকারে ঘুরছে। আস্তে আস্তে তা এত বেশি তীব্র হয়ে উঠল যে ঘুমানো দায় হয়ে গেল। পরদিন আমি ঘন্টাটা নিয়ে বসে খোঁজ করার জন্য। সেদিন কিছু জানতে পারিনি, আর ঘন্টাটা রেখে রাতে শুয়ে পড়ি। সেদিন রাতে খেয়াল করি আমার টিনের চালের ওপর দিয়ে কেউ এ মাথা থেকে ও মাথা দৌড়ে যাচ্ছে। আমি উঠে বসলাম, তবে আজ ঘন্টার শব্দটা কেমন যেন একদিক থেকে ভেসে আসছে, চারপাশে ঘুরছে না। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। আমি লাইট হাতে বের হয়ে পড়লাম। তখন মনে হলো শব্দটা আমার ছেলের ঘর থেকে আসছে। আমার বউ সহ আমি ছেলের ঘরের দিকে গেলাম। গিয়ে দেখি দরজা ভেতর থেকে দেয়া। আমরা এত ডাকাডাকি করি, ছেলে কোনো উত্তর দেয় না। রুম থেকে একভাবে সেই ঘন্টার শব্দ হয়েই আসছে তো হয়েই আসছে, কোনো নিস্তার নেই। আমরা দরজার খিল ভেঙে ভেতরে গিয়ে দেখি আমার ছেলে ঘন্টা হাতে দাঁড়িয়ে আছে, আর ঘন্টা বাজি যাচ্ছে এক মনে। আমরা যেভাবে ঢুকলাম বা তার সামনে দাঁড়িয়ে আছি, এটাতে তার বিন্দু মাত্র কোনো হেলদোল নেই। ওর মা ওকে ধাক্কা দিল, তাও কথা বলে না, একভাবে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। এদিকে দেখি ঘন্টা দিয়ে হাত কেটে রক্ত বের হয়ে যাচ্ছে তার, তাও সে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। আমি কিছু পানি এনে দোয়া পড়ে তার গায়ে ছিটিয়ে দিতেই সে স্বাভাবিক হয়ে গেল, আর জানতে চাইলো এত রাতে আমরা তার রুমে কেন, আর তার হাতে এটা কি, তার হাত কেটে গেল কি করে। আমি এত প্রশ্নের উত্তর না দিয়ে শুধু বললাম, কিছু হয়নি, তুমি ঘুমাও। রাতে আর কোনো সমস্যা হয়নি। রাতে আমি খুব চিন্তায় ছিলাম এই ব্যাপারটা নিয়ে। আগে অনেক কাজ করেছি, কিন্তু আমার পরিবারের ওপরে তো এমন কোনো সমস্যা নেমে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই আমি ছেলেকে ওর নানির বাড়িতে পাঠিয়ে দিলাম। একদিন পরে রাতে আমি আবার ঘন্টা নিয়ে বসলাম। আমার পরিচিত এক জিনের মাধ্যমে খোঁজ নিয়ে জানলাম, যা অনেক অস্পষ্ট। শুধু সে এটুকু জানালো, এটা অনেক শক্তিশালী একটি জিনের শক্তির উৎস, আর সেই জিনের রয়েছে অসংখ্য শক্তিশালী জিন বাহিনী। তারা তাকে ওস্তাদ বলে মানে, আর এর বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারবো না। এই ঘন্টার ফিরে আসা উচিত হয়নি। ঘন্টা ফিরে এসেছে আবার। এসব শুনে আমিও কিছুই বুঝতে পারলাম না যে সে কি বলছে। অনেক চিন্তায় পড়ে গেলাম ব্যাপারগুলো নিয়ে। এরপরে আমি ভাবছি কি করা যায় এখন। এর মাঝেই মাঝরাতে বাইরে থেকে কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠল। আমি বাইরে যেতেই সে বলল, তোর ছেলে অনেক অসুস্থ, তাড়াতাড়ি যা ওর কাছে, না হলে ওকে বাঁচাতে পারবি না। ঘন্টা ওকে নিয়ে যাবে, শেষ করে ফেলবে ওকে। বলেই লোকটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে বাড়ি থেকে বের হয়ে পড়লাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 10 কিলোমিটারের পথ। এর মাঝে আবার নদীও পার হতে হবে। এই মাঝরাতে আমি কোনো যানবাহন বা নৌকা পাবো কিনা জানি না, কিন্তু আমি তবুও সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে হেঁটে আমি ফসলি জমি আর মাঠের মাঝে দিয়ে হাঁটা শুরু করলাম। আমি হাঁটছি আর শিরশির করে বাতাস এসে লাগছে আমার মুখে। চারপাশে ঘন কালো অন্ধকারে ঘেরা। এর মাঝেই যেন সেই ঘন্টার শব্দটা আমি মৃদু শুনতে পাচ্ছিলাম আমার চারপাশে। এটা একটা বৃত্তাকারে আমার চারপাশে ঘুরছিল। আমি চারপাশে লাইট মারলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। এমন ভাবেই আমি নদীর চারপাশে পৌঁছে গেলাম। চারপাশে শুনশান নীরবতা, নদীর পানির শব্দ ছাড়া আর কিছু নেই। নদীর ঘাটে নামলাম, দেখি 2টা নৌকা বাঁধা আছে। পাশেই একটা খড় দিয়ে বানানো ডেরা ঘর। সেদিকে তাকিয়ে আমি জোরে ডাক দিলাম,
কোনো মাঝি ভাই আছে নদীর পাড়ে? কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, কোনো মাঝি ভাই আছে? থাকলে আমাকে নদীটা পার করে দিন। কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জোরে ডাক দিলাম, এবারও কোনো উত্তর নেই। ভাবলাম কেউ হয়তো নেই, তাই আমি একটা নৌকার বাঁধন খুলে উঠে পড়লাম। সকালে এসে তাদের বুঝিয়ে দিয়ে বলবো এই আশায়। আমি তেমন ভালো নৌকা চালাতে পারছিলাম না, কিন্তু আমাকে যেতেই হবে। একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছু নেই। আমি যখন মাঝ নদীতে, তখন হঠাৎ দেখি নৌকার সামনের মাথায় কিছু একটা বসে আছে। আমি লাইটটা জেলে নৌকার পাটাতনের ওপরে রেখে দিয়েছিলাম, আর সেই আলোতেই দেখি সেখানে বামন আকৃতির সাদা ধুতি পরা একটা লোক বসে আছে। তার হাতে একটা ঘন্টা, গলা থেকে ঝুলে আছে একটা পইতা। আমি তখন নৌকা নিয়ে মাঝ নদীতে। সে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণে আপনার ছেলে হয়তো আর এই দুনিয়াতে নেই। ঘন্টা হয়তো তাকে মেরে ফেলেছে। আমি চিৎকার করে রাগান্বিত কণ্ঠে বললাম, কে তুমি? উত্তর দিল, আমি সাদা ঘন্টা। আমি তোমাকে সাবধান করতে এসেছি। এই ঘন্টা শুধু মৃত্যুই নিয়ে যায়। এটা বলেই লোকটা যেন আমার সামনে থেকে হারিয়ে গেল অন্ধকারে। আমি ততক্ষণে ওপারে পৌঁছে গেছি। নৌকাটা গাছের সাথে বেঁধে তাড়াতাড়ি হাঁটা দেয় সেই বাড়ির দিকে। আমি যখন পৌঁছালাম দেখি বাড়িতে অনেক কোলাহল, অনেক লোকজন এসে গেছে। আমি দৌড়ে গেলাম বাড়ির ভেতরে। দেখি মেঝেতে পড়ে আছে আমার ছেলে, গায়ে অসংখ্য আঁচড়ের দাগ, শরীর থেকে তখন রক্ত পড়ছে। আমি ওকে সাবধানে রাখার জন্য এই বাড়িতে পাঠিয়ে দেই, আর এখানে ওর অবস্থা করেছে যা দেখে প্রচুর রাগ হয় আমার। আমার ছেলেটা কি দোষ করেছে, তার কেনই অবস্থা হবে? আমি পরদিন ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যাই, আর আমার ছেলের এই অবস্থা করার জন্য প্রতিশোধ নিতে চাই। তাই গতদিন রাতে আমি একা একা রুমে বসে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতে থাকি, যে করেই হোক আমি একে শেষ করে ছাড়ব। যখন আমি আমার কাজ শুরু করি তখন বাইরে প্রচুর পরিমাণে ঘন্টার শব্দ আসতে থাকে। আমি বেশ বিরক্ত হয়ে যাই। এর মাঝেই শুরু হলো ঝোড়ো বাতাস। মনে হলো সবকিছু তোলপাড় করে নিয়ে যাবে। হঠাৎ দরজা খুলে যায়, প্রচুর বাতাস ঢুকতে থাকে রুমে। আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছিল চারপাশে। হঠাৎ কিছু একটা বাতাসের বেগ রুমে ঢুকে আসলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মনে হলো আমাকে ওপরে তুলে মাটিতে ছুঁড়ে ফেললো। এরপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে। আমার ছোট্ট গোছানো পরিবারটা কেমন তছনছ হয়ে গেল। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি অভিশপ্ত ঘন্টা থেকে দূরে থাকতে চাই। তোমরা এটা নিয়ে যাও। আমি একটা লোকের সন্ধান দিচ্ছি, তোমরা তার কাছে যাও, তিনি হয়তো কিছু করতে পারবে। তার বউ ঘন্টার ব্যাগটা এগিয়ে দিল অনিলের দিকে। অনিল আর তার বাবা হাসপাতাল থেকে বের হচ্ছে আর চিন্তা করছে এখন তারা কি করবে। এই ঘন্টা থেকে কি কোনোই নিস্তার নেই? ঘন্টার ব্যাগটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসলো অনিল আর তার বাবা। দুজনের মুখে চিন্তার ছাপ। এই ঘন্টা থেকে কি আসলেই তাদের নিস্তার নেই? দুদিন পরে হুজুরের দেয়া ঠিকানায় তারা যায়, তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে। এবার অনিল তার বাবা আর অনিলের এক চাচাতো ভাইকে সাথে নেয় সে। যেহেতু বেশ ভালোই দূরের পথ আর নৌকা যোগে যেতে হয় সেখানে, তাই তিনজন চলে যায় তারা। ঠিকানায় গিয়ে দেখে তিনি বেশ বড় মাপের কবিরাজ। অনেক লোক বসে আছে, তাদেরও সিরিয়াল দিতে হলো। তারা পৌঁছালো দুপুরে, কিন্তু সবকিছু শেষ করে যখন তাদের ডাক পড়ল তখন পড়ন্ত বিকেল। চারপাশে রোদের রেখা ক্ষীণ হয়ে আসছে। তারা যখন কবিরাজের কাছে সেই ঘন্টা দেয়, কবিরাজ তা দেখে নিয়ে আগে সব শুনে নেয়। তারপরে বলে, আপনারা ঘন্টাটা রেখে যান, 7 দিন পরে আবার আসবেন। আমি 7 দিনের মাঝে এটা নষ্ট করে দেব। তারা যখন ওটা চলে আসবে ঠিক তখনই কবিরাজ পেছন থেকে ডাক দেন আর বলেন, এখন তো প্রায় সন্ধ্যা, আর তোমাদের বাড়ি যেতে রাত হয়ে যাবে। যদিও ভালো বাইরে চাঁদের আলো, তারপরেও এই নাও, এটা হাতে বেঁধে নাও। এই বলে কবিরাজ তাদের তিনজনের দিকে 3টা তাবিজ এগিয়ে দিলেন। তাবিজগুলো হাতে বেঁধে নিয়ে তারা বেরিয়ে আসলো ঘর থেকে। চারপাশ কেমন অস্পষ্ট হয়ে আছে, ঝাপসা একটা অন্ধকারে। তারা হাঁটা দিল নদীর দিকে। নদীর কাছে যখন তারা আসলো, অনেকটাই অন্ধকার কেটে চাঁদ উঁকি দিচ্ছে মাথার ওপর, আর চাঁদের আলোয়
নদীর পাড়ে তা যেন চিকচিক করে উঠছে। তারা উঠে বসলো নৌকায়। এদিকে অনিল বসে আছে মাঝের দিকে, অনিলের বাবা বসে আছে সামনে, অনিলের চাচাতো ভাই তখন নৌকা চালাচ্ছে। বেশ কিছু দূর এসেছে তারা। এর মাঝে অনিলের বাবা নৌকা চালাচ্ছে তখন। মাথার উপরে পূর্ণ চাঁদ, নৌকার সাথে পানি ধাক্কা খাওয়ার শব্দ আর ঝিরিঝিরি বাতাস বেশ ভালোই লাগছে অনিলের। এর মাঝে এতদিন পরে আবার সেই ঘন্টা থেকে মুক্তি। ওখানে যাওয়ার পরে শুনেছে এই কবিরাজ নাকি এমন কোনো কাজে ব্যর্থ হননি, তাই এবার আশাটা অনেক বেড়ে গেছে তার। এবার হয়তো মুক্তি পাওয়া যাবে। এসব চিন্তা করতে করতে চোখ লেগে এসেছিল অনিলের। হঠাৎ একটা মহিলার চিৎকারে ঘুম উবে যায়। তারা তিনজনই দেখে নদীর ওপার থেকে একটা মহিলা জোরে জোরে তাদের ডাকছে। এত রাতে একটা মহিলা এভাবে নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ অবাক হয়ে যায় তারা। অনিলের বাবা মহিলাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, আপনি ডাকছেন কেন? মহিলা বলে, আমাকে কি আপনাদের সাথে নিতে পারবেন? আমাকে সামনের ঘাটে নামিয়ে দেবেন। আমার ছেলেটা খুব অসুস্থ, এখানে এসেছি কাজে, আর এত রাতে যাওয়ার কোনো নৌকা পাচ্ছি না। এই উপকারটুকু যদি করতেন। অনিলরা দেখলো একটা মহিলা এত রাতে এখানে, তারাও ওইদিকে যাচ্ছে, তাহলে সাথে করেই নিয়ে নিক, যে নামিয়ে দেবে। অনিলের বাবা নৌকাটা পাড়ের দিকে নিলেন। তারপরে মহিলা নৌকায় উঠে বসলো। মহিলার হাতে একটা কাপড়ের পোটলা। নৌকায় ওঠার পর অনিলের বাবার সাথে দু একটা কথা হয় মহিলার। নৌকা চলতে শুরু করে। সবাই চুপ, চারপাশে শব্দ ছাড়া আর কিছুই নেই। অন্যরকম নীরবতা চারপাশে। মহিলাটি নৌকার এক পাশে ডান হাতের কয়েকটি আঙুল দিয়েছে পানিতে। হঠাৎ অনিলের চাচাতো ভাইয়ের চিৎকার, চাচা, সামনেটা কি ভেসে আসছে? অনিল বাবা তাকিয়ে দেখেন সামনে সাদা কাপড়ের মতো কিছু একটা ভেসে আসছে তাদের দিকে। অনিলের বাবা নৌকাটা কোনোভাবেই যেন এদিকে সরিয়ে নিতে পারছেন না। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনিল তখন বাবার সাথে ধরে বৈঠা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে নৌকাটি অন্যদিকে নিতে, কিন্তু শেষ পর্যন্ত তার নৌকাটা আর সরাতে পারল না। ততক্ষণে সামনে আসা সেই সাদা বস্তুটা আরো কাছে চলে এসেছে ভাসতে ভাসতে। কাছে আসতেই স্পষ্ট হয়ে গেল এটা আর কিছু নয়, এটা একটা কাফনে মোড়া লাশ। আর সেটা অনিলের ভয় আরো বাড়িয়ে দেয় কয়েক গুণ, কারণ এই লাশ তার চেনা। পুকুরের মাঝে ঠিক এই লাশটাই ভাসতে দেখেছিল সে, আর এই লাশটাই তো নৌকায় করে নিয়ে চলেছে অনিল। তাহলে কি আবার সেই ঘন্টার কোনো প্রভাবে আটকে গেল তারা? এটা ভাবতেই লাশটা জোরে এসে ধাক্কা দিল নৌকায়। নৌকা ভালো করে ধরে কোনো মতে তারা তাল সামলে নিল। লাশটি ধাক্কা দিয়ে নৌকার এক পাশ দিয়ে ভেসে চলে গেল পেছনের দিকে। কিন্তু এবার তারা তিনজন খেয়াল করলো নৌকায় সেই মহিলাটি কোথায়। শুধু কাপড়ের পোটলা পড়ে আছে নৌকার মাঝের পাটাতনে, কিন্তু সেই মহিলাটি তো নেই। অনিলের বাবা বলল, দেখো তো সে পানিতে পড়ে গেল কিনা। এসব করতে করতেই হঠাৎ কাপড়ের সেই পোটলাটি নড়ে উঠল। একটা খসখসে আওয়াজে সবাই তাকালো পোটলার দেখে। হঠাৎ তাদের চোখের সামনেই পোটলা খুলে বেরিয়ে আসলো একটা 4 বছরের শিশু। তার চেহারা এত বিভৎস, দেখার মতো না। শরীরের বিভিন্ন অংশে কাটা ছেঁড়া দাগ, রক্ত পড়ছে সেখান থেকে। সেই রক্তে ভিজে যাচ্ছে নৌকার পাটাতন। ছোট ছেলেটি নৌকার ওপরে লাফাতে শুরু করে। ছেলেটি শরীর থেকে রক্ত ছিটে এসে লাগলো তাদের শরীরে। এমন অবস্থা যে নৌকার উপরে আর থাকা যাচ্ছে না। অনিলের বাবা তাড়াতাড়ি নৌকাটা পাড়ের দিকে নিলেন। এরপরে সবাই নৌকা থেকে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল। মাটিতে নামার সাথে সাথে অনিল বুঝতে পারলো কি ভুল করেছে তারা। অনিল তো এখানেই এসেছিল লাশ চুরি করতে, সামনেই তো সেই মাঠ, কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই। অনিলের বাবা আর ভাই দৌড়ে কোথায় যেন হারিয়ে গেছে। অনিল জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো আর দৌড়াতে শুরু করে দিল। সামনের একটা গাছের সারির পাশে দৌড়াচ্ছে অনিল। হঠাৎ অনিল দেখে তার বাম পাশের গাছের সারির ওপাশ দিয়ে অনেক বড় বিশালাকার ধূসর একটি মানুষের মতো অবয়ব দৌড়াচ্ছে, আর তার কাঁধে বসে আছে একটা কালো কুচকুচে বামন আকৃতির লোক। তার হাতে একটা ঘন্টা, আর সে সেই ঘন্টাটি বাজাচ্ছে। আর বিশাল সেই অবয়বটি অনিলের সাথে দৌড়ে যাচ্ছে সমান তালে। অনিল ভয়ে হাত পা নাড়াতে পারছে না। সে চিৎকার করে ডাকতে শুরু করলো, বাবা কই তোমরা, আমাকে বাঁচাও এই ঘন্টার হাত থেকে, আমাকে বাঁচাও। কিন্তু সেই চিৎকার যেন আজ কারো কানেই যাচ্ছে না, কেউ নেই কোথাও। অনিল ভাবতে শুরু করলো, তবে এটা কি শেষ? এভাবে কি তার জীবনের প্রদীপ নিভে যাবে? ঠিক তখনই তার বাবা ডেকে উঠল, ওই অনিল, এদিকে আয়। সেই ডাকের উৎস ধরে দৌড়াতে লাগলো অনিল। সামনে সেই চেনা পুকুর, পাশের অবয়বটা আর নেই। অনিল পুকুর পার হতেই দেখলো তার ভাই আর বাবা দাঁড়িয়ে আছে আগের সেই জায়গায়।
সেই বাড়িটার কাছে। অনিল কাছে যেতেই দেখে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ আর বৃদ্ধা লোকটি। অনিল যেই তার বাবার হাত ধরে বলল, এ তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? এরা কেউ তোমাদের সাহায্য করবে না, এরা কেউ মানুষ নয়। অনিলের বাবা অনিলকে ধমক দিয়ে বলে, জলজ্যান্ত মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তুই বলছিস এরা মানুষ না? কি বকছিস? বৃদ্ধ লোকটি অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, ও ঠিক বলেছে, অনেক বছর আগে মরে গেছি আমরা। ওই যে পাশের ঘরটা, ওখানে পড়ে আছে আমাদের অর্ধগলিত লাশ। এই ঘরটা আমাদের বাধ্য করেছে সব করতে। আমরা কেউ তার বিরুদ্ধে কিছু করতে পারবো না, কেউ না। এতগুলো বছর পরে ঘরটা আবার ফিরে এসেছে। এটা বলেই লোক দুটো যেন তাদের সামনে থেকে একদম হাওয়ায় মিলিয়ে গেল। অনিল বাবা সাহস করে পাশের দিকে এগিয়ে যেতেই একটা মাংস পচা গন্ধ এলো তার নাকে। টেবিলে জ্বলছে একটা হ্যারিকেন, আর মেঝেতে পড়ে আছে দুইটা অর্ধগলিত লাশ। অনিল বাবা তাদের কাছে এসেই দুজনের হাত চেপে ধরে বলল, আর এক মুহূর্ত এখানে না, নৌকায় করে চল। তিনজন হাত ধরে দৌড় দেয় নৌকার দিকে। পেছন থেকে ভেসে আসছে ঘন্টার শব্দ, আর পেছনে তাকানো যাবে না। ভয়ে ভয়ে তিনজন দৌড়ে এসে উঠে পড়ল নৌকায়। জোরে বাড়ির দিকে চালাতে শুরু করে দিল নৌকা। তারা যখন বাড়ির ঘাটে এসে পৌঁছালো, তখন চারপাশে দিনের আলোর আভা ফুটে উঠেছে। পূর্ব দিক থেকে দেখা যাচ্ছে একটা লাল আভা। ক্লান্ত তিনজন তখন নৌকা থেকে নেমে হাঁটা দিল বাড়ির দিকে। বাড়িতে আসার পরে অনিল তার বাবা আর চাচাতো ভাইকে বলল, নৌকা থেকে নেমেই তোমরা কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি এত খুঁজলাম, ডাকলাম, কোনো সারা শব্দ নেই। আর আমি যখন তোমাদের খুঁজছিলাম, তখন দেখি পাশে একটা বিশাল আকৃতির কেউ দৌড়াচ্ছে, আর কাঁধে বসে আছে কালো কুচকুচে একটা বামন। সে সেই তালে তালে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম তোমরা দুজন সেই বাড়ির সামনে। অনিলের বাবা আর চাচাতো ভাইও সেম কথা বলল। তারাও নেমে আশেপাশে কাউকে দেখেনি। তারা দৌড়ানোর সময় দুজনেই পাশের অবয়বটিকে দেখেছে। অনিলের বাবা বলল, আমি এভাবে ভয়ে তোদের ডাকতে ডাকতে সামনে গিয়ে দেখি সেই কুড়ে ঘর সেখানে দাঁড়িয়ে গেছে। এরপরে অনিলের চাচাতো ভাই বলে, আমিও সেই ঘর আর চাচা দাঁড়িয়ে আছে দেখে দাঁড়িয়ে গেছি। তিনজনেই বুঝতে পারলো তারা একই জিনিস দেখে একইভাবে দাঁড়িয়ে গেছে। কিন্তু এর অর্থ কি? কেনই বা তারা দৌড়ানোর সময় তাদের আর কাউকে পাশে দেখতে পায়নি, আর ওইদিকে কেন তাদের নিয়ে যাওয়া হলো? এটা তারা কিছুই জানে না। এর ব্যাখ্যাও তাদের কাছে নেই। এর প্রায় 5 দিন আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। তারা সবাই এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যাক, অবশেষে এর সমাধান হলো। হঠাৎ 6 দিনের মাথায় এক লোক এসে উপস্থিত হলো তাদের বাড়িতে। তারা যে কবিরাজকে ঘন্টা দিয়ে এসেছিল, সেই কবিরাজের কাছ থেকে এসেছে লোকটি। সে জানালো কবিরাজ রাতে তার নিজের মতো করে এই ঘন্টা নষ্ট করার জন্য লেগে পড়ে। আমরাও 4 জন ছিলাম তার সাথে। তিনি প্রথম 2 দিন কিছুই করতে পারেননি, কারণ কোনোভাবেই কোনো এক কারণে তার সাথে থাকা জিনদের তিনি হাজির করতে পারছিলেন না। এমন কিছু এর আগে কখনোই হয়নি তার সাথে। এরপরে গত রাতে তিনি একজনকে হাজির করেন। আমরা 3 জন ছিলাম তার সাথে। হঠাৎ বাইরে প্রচুর বাতাস শুরু হয়ে যায়, চারপাশ থেকে ঘন্টার শব্দ। তিনি ঘর থেকে বের হন, আমরাও সাথে সাথে বের হয়ে আসি। আমরা দেখি আমাদের বাড়ির চারপাশে ঘিরে ছুটে চলেছে বিশাল একটা কালো অবয়ব, আর তার কাঁধে কালো কুচকুচে ছোট একটা লোক। সে বিরামহীন ভাবে ঘন্টা বাজিয়ে চলেছে। তিনি আমাদের রুমে যেতে বললেন আর নিজে তাড়া করলেন সেই অবয়বকে। এরপরে 10 মিনিট হয়ে যায়, বাইরে আর কোনো শব্দ নেই। এত নিস্তব্ধতা, যেন কোনো কিছুই নেই এখানে। আমরা বাইরে বের হয়ে দেখি কেউ নেই, আর অবয়বটিও নেই। আমরা লাইট নিয়ে সবাই বাইরে বের হয়ে পড়ি তাকে খুঁজতে। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পরে আমরা তাকে মাঠের মাঝে একটা জমিতে পড়ে থাকতে দেখি। আমরা যখন তার কাছে যাই, তার পুরো শরীর কাঁদাতে মেখে আছে। মনে হয় কারোর সাথে ধস্তাধস্তি হয়েছে। তার শরীরে উঠে দাঁড়াবার শক্তি নেই। এই কাজ তিনি করতে পারবেন না, তাই ঘন্টাটি পাঠিয়ে দিয়েছেন। বলেই লোকটি অনিলের দিকে সেই ব্যাগটি বাড়িয়ে দিল আর বলল, আপনারা দেখেন এটা কিছু করতে পারেন কিনা। লোকটি চলে গেল। অনিল তাকিয়ে আছে ব্যাগটির দিকে। মৃত্যু ছাড়া কি তবে কোনোভাবেই নিস্তার নেই ঘন্টা থেকে? আবার সেই আগের সমস্যাগুলো নিয়ে দিন কাটাতে শুরু করলো তারা। তবে এবার নতুন করে সেই ঘটনাগুলোর সাথে যুক্ত হয়েছে সেই অবয়ব আর কালো বামনটা। বাড়ির চারপাশে তাদের ঘুরে ঘুরে ঘন্টা বাজানোর শব্দ পাওয়া যায়। এর কয়েকদিন পরে অনিলের এক আত্মীয় আসে তাদের বাড়িতে। সে সবটা শুনে অনিল আর তার বাবাকে জানায় সে একটা লোককে চেনে। তাদের বাড়ির পাশে একটা শ্মশানে থাকে এক কাপালিক।
আর এই কাপালিক প্রায় অনেক দিন ধরে আছে, কারো সাথে কথা বলে না, যোগাযোগ করে না। সে হয়তো পারবে এই সমস্যার সমাধান করতে। পরদিন তারা সেই ঘন্টা নিয়ে চলে যায় সেই কাপালিকের কাছে। কাপালিক ঘন্টাটি দেখেই আঁতকে উঠে ভয়ে বলতে থাকে, এটা এখনই নিয়ে যান এখান থেকে, এটা নিয়ে আমার কাছে এসো না, আমি এটার কিছু করতে পারবো না। এটার কিছু করতে যাওয়া মানেই হলো নিজের মৃত্যু ডেকে আনা। তাড়াতাড়ি যাও, যাও এখান থেকে, বিদায় হও তোমরা। অনিল আর তার বাবা প্রায় কাঁদো কাঁদো গলায় কাপালিকের কাছে বসে পড়ে, বলে, একটা সমাধান দেন, আমরা তো আর পারছি না এই ঘন্টা নিয়ে, আমাদের জীবন শেষ হতে চলেছে। কাপালিক সব শুনে বলল, আমি এটার কিছুই করতে পারবো না, তবে আমি ভারতে ছিলাম, ওখানে 7 জন ভাই আছে, আমি তাদের কাছে থেকেছি, তারা এটার কিছু করতে পারবে হয়তো। আমি ঠিকানা দিচ্ছি তোমাদের, তাদের সাথে কথা বলো, এর সমাধান দেবে। আর এই ঘন্টা নিয়ে তোমরা কখনো আমার কাছে এসো না। তারা কাপালিকের কাছ থেকে সেই ঠিকানা নিয়ে বাসায় চলে আসে। কাপালিক যে ঠিকানা দিয়েছে সেটা ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামের ঠিকানা। অনিলদের ভারতে আত্মীয় থাকার সুবাদে তারা সেখানে যোগাযোগ করে আর সেই 7 ভাইকে সবকিছু খুলে বলে। তারা জানায় তারা আসবে এই সমস্যার সমাধান করতে। এর কিছুদিন পরে তারা অনিলের বাড়িতে আসে। তারা ঘন্টাটা দেখে বলে, আজ রাতে এদের ব্যবস্থা করব আমরা। তারপরে তারা রাতে এই কাজ করতে কি কি লাগবে সেটা অনিলকে জানায়। অনিল সেই অনুযায়ী সবকিছু ব্যবস্থা করে দেয়। আর তারা জানায় বাড়ির কেউ যেন রাতে কাজের সময় বাইরে বের না হয়, এমনকি বাইরে যাতে না তাকায়। যত কিছুই হয়ে যাক, যেন তারা ঘরের বাইরে না আসে। রাত 10টার দিকে তারা 7 জন মিলে বাড়ির উঠোনে তাদের মতো করে কাজে বসে যায়। বাড়ির সবাই ঘরের দরজা জানালা আটকে ঘরে ঢুকে পড়ে। প্রায় 30 মিনিট পরে অনিলরা শুনতে পায় বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। আর সেই ঝড়ের তোড়ে তাদের বাড়ির আশেপাশের কিছু গাছপালা, ডালপালা সব যেন ভেঙে পড়ছে। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। তারপরে চারপাশ একদম নিস্তব্ধ। বাইরে থেকে এসে ডাক দিয়ে একজন বলে, সবাই বাইরে আসেন ঘর থেকে। সবাই বাইরে বের হয়ে আসছে। তারা বলে, আর কোনো ভয় নেই, সব সমস্যা শেষ হয়ে গেছে। এদিকে তাদের 7 জনের মাঝে একজনের হাত ভেঙে গেছে একটি গাছের ডাল লেগে। বাড়ির চারপাশে অনেক ভাঙা ডাল আর গাছ পড়ে আছে। তারা বলে, আজ আর কিছু নয়, সকালে উঠে জানবো। পরদিন সকালে উঠে তারা একজন সবাইকে ডেকে নিয়ে বসে। তারপরে অনিলের বাবাকে বলতে শুরু করে, অনিল তোমাদের কাছে আসলে মিথ্যা বলেছে। ও মাছ ধরতে যেয়ে এমন কিছু হয়নি, ও আসলে লাশ চুরি করত, আর সেখান থেকে এই ঘটনার শুরু। বাড়ির সবাই অনিলের দিকে তাকায়। অনিল মাথা নিচু করে হ্যাঁ বলে। লোকটি আবার বলতে শুরু করে, এই যে ঘন্টাটি দেখছেন, বলে ঘন্টাটি উপরে তুলে ধরে। আর সবাই অবাক, কারণ ঘন্টা এখানে 2টা আর তার জোড়া লাগানো, আগে ছিল 1টা। এই ঘন্টাটা এক জিনের সর্দার তার 2 প্রিয় জিনকে দেয়, আর যে 2 জনকে দেয় তারা ছিল 2 ভাই। অনিলের বাবার দিকে তাকিয়ে বলে, যে সাদা ধুতি পরা লোকটিকে আপনি দেখেছেন, সে হলো তাদের 2 জনের মাঝে একজন, আর সে ছিল ভালো। আর অপর যে কালো জনকে আপনারা দেখেছেন, সে হচ্ছে খারাপ জিন। আর এই ঘন্টা ব্যবহার করে সে অনেক শক্তিশালী জিনকে তার কাছে রাখত, আর তাদের সাহায্যে এই ঘন্টা দিয়ে আরো বেপরোয়া শক্তিশালী হয়ে ওঠে। অনেক বছর আগে কোনো এক এলাকায় এই ঘন্টা দিয়ে সেই খারাপ জিন মানুষের উপরে অত্যাচার শুরু করে আর মানুষ মারতে শুরু করে। তখন সেই এলাকার অনেক ভালো বড় আর কিছু আলেম মিলে সেই জিনটিকে নিয়ে এই ঘন্টা দুটি এক জায়গায় জোড়া লাগায়। তার ফলে এই ভালো শক্তির জিনগুলো খারাপ শক্তির জিনগুলোকে বন্দী করে ফেলে এই ঘন্টার মাধ্যমে। আর এই ঘন্টাটিকে পাহারা দিত সেই ভালো বামন জিনটি। আর সেই আলেমরা মিলে এই ঘন্টাকে একটা পুরনো কবরের মাঝে পুঁতে রাখে, যাতে এটা অন্য কোনো মানুষের হাতে না যায়। কিন্তু অনিল লাশ চুরি করতে গিয়ে এই অভিশপ্ত ঘন্টাটিকে এই কবর থেকে বের করে আনে, আর দৌড়াতে গিয়ে পড়ে যায়, আর ঘন্টার জোড়া খুলে যায়। সাথে সেই বন্দী থাকা জিনগুলো ছাড়া পেয়ে যায়। আর এত বছর এভাবে বন্দী থাকার ফলে তারা মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালাতে থাকে। আর তোমরা যে বৃদ্ধ লোক 2টি আর মহিলাকে দেখেছো, তারাও এই ঘন্টার শিকার। ঘন্টা যখন প্রথম মানুষের ওপর অত্যাচার করে, সেই সময় তাদের মেরে ফেলে, আর তাদের অবয়ব ধরে এসে খারাপ জিনগুলো তোমাদের ভয় দেখাতে থাকে। সেদিন হয়তো তাবিজগুলো হাতে বাঁধা না থাকলে তোমাদের নদীর মাঝে মেরে ফেলতো তারা। আমরা যখন কাজে বসি, তখন সেই ভালো জিনটি আসে আমাদের সামনে। সেই বামুন আমাদের জানায় ঘন্টার অন্য পার্টটা সেই কবরস্থানে জঙ্গলের মাঝে পড়ে আছে, আর এই সব কথা আমাদের জানায়। তার সাহায্যে আমরা সেই পার্টটা নিয়ে আসি, আবার জোড়া লাগিয়ে খারাপ জিনগুলোকে বন্দী করে ফেলি।
আর কোনো সমস্যা নেই, এই ঘন্টাকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে। আমরা এটাকে গিয়ে নষ্ট করে ফেলবো আর এর সাথে থাকা সকল খারাপ শক্তির কার্যকারিতা নষ্ট করে দেব। এরপরে তারা চলে যায়। এরপরে অনেকগুলো বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি। অনিল তার সেই লাশ চুরির পেশা ছেড়ে দেয় চিরতরে। অনিল অনেকদিন পরে সেই মাঠে যায় যেখানে সে লাশ চুরি করতে যেয়ে পুকুর আর কুড়ে ঘর দেখেছিল। কিন্তু অবাক করা ব্যাপার, পুরো দিনের আলোতে সে কোনো পুকুর বা কুড়ে ঘরের চিহ্ন পর্যন্ত দেখেনি। তবে অনিল এই ঘটনার পর থেকে শুকাতে শুরু করে আর এখনো কিছুটা শারীরিকভাবে অসুস্থ। যদিও ঘন্টার আর কোনো সমস্যা নেই, তবে অনিলকে একটা ভয় এখনো তাড়িয়ে বেড়ায়। যদি ঘন্টা আবার ফিরে আসে কোনোভাবে বা কোনো কারণে, তাহলে কি আবার তার জীবন এমন দুর্বিষহ হয়ে উঠবে? মৃত্যুই কি তবে আবার শেষ করে দেবে সেই ঘন্টার যন্ত্রণার অবসান? অনিল এখনো রাতে ভালো করে ঘুমাতে পারে না। মনে হয় এই বুঝি ঘন্টা ফিরে আসলো আবার মৃত্যু নিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হাফিজ সরকার লিখছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার শালঙ্গা থানার চকচৌবিলা গ্রাম থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। তারপর তিনি লিখছেন, ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে প্রায় 100 বছর আগের ঘটনা। ছোটবেলায় দাদার কাছে বা দাদির কাছে ভূতের গল্প শোনা একটি আলাদা রকমের আনন্দ ছিল। আমাদের গ্রামের সব ছেলে মেয়েদের ক্ষেত্রে সেটা হতো, আমার বেলাতেও ব্যতিক্রম নয়। আমি দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য বায়না করলাম। একদিন যখন আমি আমার দাদিকে ভূতের গল্প শোনানোর জন্য বায়না করেছি, তখন দাদি আমাকে বলে আমার শ্বশুরের সাথে ভয়ঙ্কর একটি ভূতের কাহিনী আছে, যা আমার শ্বশুরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার অকাল প্রয়াণ হয়। ঘটনাটি যখন ঘটেছিল তখন দাদার বয়স ছিল 4 বছর। ঘটনাটি আমাকে আমার শাশুড়ি বলছেন। আমার শ্বশুর ছিল খুব সাহসী আর খুব রাগী একজন মানুষ, আর এই কারণে আমাদের গ্রামের মানুষ সহ আশেপাশের সব মানুষই তাকে ভয় পেত। কেউ তার উপর কোনো কথা বলার সাহস করত না। আমার শ্বশুর রাগী মানুষ হলেও তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন, আর সেই কারণেই প্রতি রাতে নদীতে ধিয়াল মাছের জাল পাতা হতো। ঘটনার রাত কার্তিক মাসের অমাবস্যার রাত। সে রাতে আমার শ্বশুর অনেক নিষেধ থাকা সত্ত্বেও মাছ ধরতে যান। তখন গ্রামের মানুষের কাছে সবচেয়ে আতঙ্কের নাম ছিল কলেরা আর বসন্ত। আশেপাশের হাসপাতাল বলতে কিছু নেই। বর্ষা ছিল কবিরাজের চিকিৎসা, আর সেটি করত পাশের গ্রামের কলিহাস নামক কবিরাজ। তার দেয়া তাবিজ কবচে মানুষ সুস্থ হতো। তখন এলাকায় ছিল কলেরার উপদ্রব, সব বাড়িতেই একজন না একজন মারা যাচ্ছে। আমার শ্বশুর যখন মাছ ধরতে নদীতে জাল ফেলে, তখন হঠাৎ কালিহাস মাঝি তার সামনে দিয়ে যায় আর বলে, কিরে নজু, এখানে কি করিস? মাছ ধরতে আসছি দাদা। আজকের রাত তো বাদ দিলি না? তুই জানিস না আজ অমাবস্যার রাত? না দাদা, ও কিছু না, আমি এসব কিছু বিশ্বাস করিনি। আপনি কবিরাজ মানুষ, আপনিই মানেন এসব, আমার কিছু হবে না। তুই তো আমার কথা শুনবি না? এখনো সারা রাত থাকবি এখানে? থাকবো। আমি এখান থেকে কলেরা দেও নিয়ে যাব। ও কিন্তু নতুন বউয়ের রূপে যাবে, তুই কিছু বলবি না? আচ্ছা। সময় কেটে যায়। রাত প্রায় 12টা। হঠাৎ আমার শ্বশুর একটা মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ পান। তখন তিনি চড়ার দিকে তাকিয়ে দেখতে পান একটি লাল কাপড় পরা নতুন বউ ঠিক তার দিকে আসছে। তার মনে হয় পাশের গ্রামের বউ মনে হয় পালিয়ে যাচ্ছে। তাই তখনকার দিন বউ পালন একটা নিত্য ঘটনা ছিল। আমার শ্বশুর তাকে আটকানোর জন্য যেই তার কাছে যাবে, ঠিক সেই সাথে সাথেই নতুন বউয়ের রূপধারী ডাইনিটা আমার শ্বশুরের গায়ে একটি জোরালো আঘাত করে এবং সাথে সাথে কামড় বসিয়ে দেয়। কালিহাস মাঝি দৌড়ে আসেন আর বলেন, নজু, তুই নিজেই নিজের কপালে কুড়াল মারলি। সূর্য ওঠার আগে যদি আমার কাছ থেকে একটা গাছ নিয়ে আসতে পারিস, তাহলে তুই বাঁচবি। কালিহাস মাঝি ডাইনিটাকে নিয়ে চলে যান আর পাশের বাড়ির লোকদের চিৎকার করে ডেকে দিয়ে যান। কিছু লোক চিৎকার শুনে আসে, শ্বশুরকে দেখে চেনে এবং তাকে বাড়িতে নিয়ে আসতে শুরু করে। আমার শ্বশুর সেখানেই 2 বার রক্ত বমি করে, দুর্বল হয়ে পড়ে সে। কালিহাস মাঝির বাড়িতে লোক পাঠানো হয় গাছ নিয়ে আসার জন্য। যখন ঠিক বাড়ির সামনে, তখন আমার শ্বশুর আরো একবার বমি করে এবং আমার শ্বশুর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তাকে মাটি দিয়ে আসার পর সবাই মনে করেছিল হয়তোবা ঘটনা এখানেই শেষ, কিন্তু পরদিন রাত হতেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। আমার ছোট দেহ অদ্ভুত আচরণ করতে থাকে। ও একটু একটু হাঁটতে পারত। হঠাৎ ও কাঁদতে শুরু করে এবং চারপাশে গাছগুলো উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যায়।
খুব একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আজান দেওয়ার শব্দ শোনা যায় এবং পরদিন কালিহাস মাঝি খবর পেয়ে আসে। তারপরে কালিহাস মাঝি পরিবারের সবাইকে এক রুমে আসতে বলে, একটি রুমের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং হঠাৎ করে আবারও একটা ঝোড়ো বাতাস এসে হাজির হয় এবং এই সময় চিনটি আসে এবং হঠাৎ মেয়েদের কণ্ঠে সে বলতে শুরু করে, আমি এই বাড়ির সবাইকে খাবো। এই কথা সে বলে। এরপর কবিরাজ তাকে অনেকভাবে ভয় দেখানোর চেষ্টা করে, তারপরেও সে ছেড়ে যেতে অনেক বেশি রাজি হচ্ছিল না। একটা সময় কবিরাজ তাকে বন্দি করতে সক্ষম হয়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সবাই সবকিছু ভুলেও যায়। দেবরের বয়স তখন 16। হঠাৎ অসুস্থ হয়ে আমার দেবর কয়েকবার বমি করে সে হঠাৎ করেই মারা যায় এবং সে কয়েকবার লাল কাপড়ে নতুন বউয়ের কথা বলে। ঘটনাটা এত দ্রুত ঘটে, কবিরাজকে আনারও সময় পাওয়া যায় না। এরপর আবার কবিরাজ আসে এবং বলে যে কোনোভাবে ছাড়া পেয়েছে, ওকে আটকাতে হবে এবং এই বাড়ি বন্ধ করতে হবে। এই বলে দাদি ঘটনা শেষ করে। এটি আমার লেখা প্রথম ঘটনা। আমার পরিবারের লোকদের সাথে ঘটা আরো ঘটনা রয়েছে, সেগুলো পাঠাবো। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হ্যালো, ওয়েলকাম সবাইকে। সবাই কি অবস্থা? সবার কি অবস্থা? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে বরাবর মতো আজকেও কিন্তু আমাদের স্টুডিওতে রয়েছে আমাদের প্রাণপ্রিয় বাদশা ভাই। এক্স্যাক্টলি আপনি ঠিকই শুনতে পেরেছেন, বাদশা ভাই কিন্তু আজকেও আমাদের স্টুডিওতে, বিকজ অফ উনি আগামীকাল এসেছিল কিন্তু উনি কিন্তু এখান থেকে আর যায়নি, আমাদের স্টুডিওতে থেকে গিয়েছিল। উনি আসলে বাসায় যায়নি এখনো। তো আসলে আজকে যে ঘটনাটা থাকবে স্পেশাল, সো এখানে ওনার আজকেও অ্যাড হতে যাচ্ছে। ওনার একটি ঘটনা রয়েছে, সেটা আমরা শুনবো। কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আমরা বাদশা ভাইয়ের কাছে। বাদশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা ভালো আছেন তো সবাই, জনগণ? জি ভাই ভালো আছি, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকে অবশ্যই একটা ঘটনা দিবেন। এই ঘটনাটা মূলত কি বিষয় নিয়ে? ঘটনাটি বিষয়টা হচ্ছে কি, আপনার সৌদি প্রবাসী ভাই, তার নাম ছিল মুক্তার আর তার বোন নাম ছিল কথা। তো আজকে সেই ঘটনাটি আপনাদেরকে আমি দিব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই, কথা না বেরিয়ে। বাচ্চা ভাই শুরু করুন। তো আমি আজকে শুরু করছি আপনাদের সামনে সৌদির প্রবাসী ভাই সেই ঘটনাটি। আমার সৌদি প্রবাসী ভাই তার বাবা মা দেখে শুনে একটা বিয়ে করেছিল। তারপরে তার বউর সাথে যার নাকি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। 3-4 দিন পরে তারা দুই স্বামী স্ত্রী ঝগড়া করে তারপরে তাকে সৌদি প্রবাসী ভাই সৌদি চলে গেল। সৌদি চলে যাওয়ার পরে তার যে ওয়াইফ ছিল, তার ওয়াইফের নাম ছিল আবার কথা, আর সৌদি প্রবাসী ভাইয়ের নাম ছিল মুক্তা। মুক্তার ভাই চলে গেল সৌদি। তার ওয়াইফ কি করছে, যেদিন সৌদি চলে গেল তার কিছুদিন পরেই তার বউ সুইসাইড করলো। মূলত 2-1 দিন পরেই তার বউ সুইসাইড করলো। সুইসাইড করার পরে পুলিশ প্রশাসন এসে ওনাকে নিয়ে মাটির সাথে দিছে, যেটা করা আইন তো সেটা করছে, করে তাদেরকে মাটি দিছে। অনেকে ভাবছে যে শেষ হয়তো, কিন্তু না, শেষ হয়নি। সেই বিষয়টা সেই জায়গাতে শেষ হয়নি। সেই বিষয়টা অনেক দূর গড়ায় গেছিল যে সৌদি প্রবাসী ভাই মুক্তার ভাইয়ের কাছে তার বউ প্রত্যেকদিন যাইতো রাত্রের বেলা, রাতে 12টা থেকে 3টা পর্যন্ত তাকে খুব জ্বালাতন করত। সে সৌদির প্রবাসী ভাই কোনো কাজ কাম করতে পারত না তার ওয়াইফের জ্বালা। তার ওয়াইফের মৃত্যু হয়েও আত্মার রূপে তার কাছে প্রতিদিন যাইত। অনেকদিন যাবত তাকে জ্বালাতন করছে, সৌদির ভাইকে অনেকদিন জ্বালাতন করছে। বলতো তোকে আমি সাথে নিয়ে যাব, আয় তোকে সাথে নিয়ে চলে যাব, আয় ওপরে তোর জন্য আমি বসে আছি, তুই আয়। এভাবে অনেক সময় অনেক ধরনের হুমকি ভয় দিত তার বউ কথা, কিন্তু সেদিকে পাত্তায় দিত না। একটা সময় পরে দেখা যাচ্ছে সৌদির ভাই ভয় পেতে লাগলো এরকম ভাবে যে তাকে সবসময় রাত্রের বেলা এসে নাকে সুরে ডাকতো, আয় কাছে আয়, তোকে আমি সাথে নিয়ে উপরে চলে যাব। এইসব ধরনের কথাবার্তা বলতো, ইত্যাদি ইত্যাদি বলতো, যেটা বলার উচিত না সেটাও বলতো। মানে তাকে অনেক জ্বালাতন করছে, সৌদির সেই প্রবাসী ভাইকে অনেক জ্বালাতন করছে। জ্বালাতনের কারণে সৌদি প্রবাসী ভাই একটা সময় পরে কি করবে, আসে সে বেচারা কিছু করার ছিল না, হয়তো ঝগড়া লাগে সে সৌদি গেছিল, কিন্তু আবার তো সে আসতো, কিন্তু তার বউ মরে গেছে সে তো আর জানতো না। এভাবে কয়েকটা দিন, যেমন 2-3 মাস গেল। যাওয়ার পরে এক সময় আরেকদিন রাত্রে 12টার সময় যখন খুব একটা
সৌদির একটা খুব বড় একটা হুজুর ছিল তাদের বাসায় মিলাদ পড়াইতে। তখন সেই হুজুর বললো যে আজকে রাতটা আমি এখানে থাকতে হবে, আমার রাত যেতে অনেকটা হয়ে গেছে, আমি যেতে পারবো না। আবার সৌদির ভাই থাকতো তো গ্রাম চাকরি, সৌদির ভিতরে একটু গ্রাম চাকরি থাকতো। তখন সেই হুজুরে মানে কি বলবো যে সেই হুজুরে সেই রাত সেইখানে ছিল। সেই হুজুরে অনেকটাই বই পেল। হুজুরের নাম ছিল আকবর মুন্সি। সে অনেকটাই বই পেল। তার আচার আচরণ থেকে যে সময় কথা আসতো সে সময় ঘরের যে বাল্ব গুলি নিপতো, জ্বলতো, ফ্যান চলতো নিজে নিজে, টিভি নিজে নিজে চলতো, বন্ধ হইতো, এরকম একটা বিস্ময়কর বিষয়। আর এই থালা বাটি ইটা হিটা ঝনঝন ঝনঝন আওয়াজ হইতো সবসময়। তখন সেই হুজুর দেখা বললো যে এটা কিসের কারণে হয় তোমার বাসার ভিতরে? তখন সৌদির ভাই বলল যে আমার এরকম এরকম হুজুর, আমার বাবা মা বিয়া করেছিল, সেই মেয়েকে ধুয়ে আমি সৌদি এসে পড়ছিলাম, 27 দিন পরে সেই মেয়ে মারা গেছে। তো সেই ব্যক্তিকে ভালো করলো, সেই হুজুরে ভালো করে দিল, মিলাচিলাপ করাইলো, একটা গরু জবাই করলো, খাওয়াইলো, খাসি দিল, মাছ দিল, অনেক ধরনের জিনিস, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খাওয়াটা তাকে ভালো করে দিল। তো সে কথা চলে গেছিল। তারপরে মুক্তার ভাই সেদিনের পর আর কিছুই দেখে নাই। তো সে আমার ঘটনাটা এখানে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি বাদশা ভাই আপনাকে। আপনি প্রতিবারের মতো কিন্তু চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে উপহার দিয়ে দেন। তো আশা করছি সবার ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভৌতিক অন্ধকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এন্ড ভিডিওতে একটা লাইক করে দিবেন। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।